আসসালামু আলাইকুম। আশা করছি সবাই আমাকে শুনতে পাচ্ছ ক্লিয়ারলি এবং সব কিছু আমাদের কাছে ভিজিবল আছে। আমাকে একটু কমেন্ট করে কনফার্ম করো যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, সব কিছু সবাই শুনতে পাচ্ছ কিনা এবং ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। মানে লোডশেডিংয়ের কারণে একটু দেরিতে ক্লাস শুরু হলো, আমাকে একটু জাস্ট কনফার্ম করো। আমি আমার এন্ড থেকে একটু চেক করে নিচ্ছি। তো আমরা আমাকে একটু জানাও যে সব কিছু তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা এবং আমি ক্লিয়ারলি ভিজিবল এবং অডিবল দুইটাই কিনা আমাকে একটু জানাও জাস্ট। ওকে, আমার এন্ডে সব ঠিকঠাক এবং আশা করতেছি যে তোমাদের এন্ডেও সব কিছু ঠিকঠাক আছে। আচ্ছা, চলো, সব ঠিকঠাক থাকলে আমরা শুরু করি ইনশাল্লাহ। ওকে, সো আমাদের আজকে যে টপিক সেটা হচ্ছে আমাদের ওকে ঠিক আছে, আমরা যে টপিকটা নিয়ে আজকে পড়াশোনা করবো সেটা হচ্ছে আমাদের লেসন ইউনিট 2 এর লেসন 2 এবং 4 এই দুইটা নিয়ে আমরা আলোচনা করবো আজকে। 2 দিয়ে যেহেতু শুরু, আমি 2টাকে সামনে রেখেছি। আচ্ছা, ইউনিট 2 এর প্রথম যেটা আমরা লেসন 1টা পড়তেছি না, কারণ আমরা কবিতার জন্য আলাদা ক্লাস করবো, সো এই জন্য লেসন 1টা মিসিং আর কি। হ্যাঁ, সো 2 আর 4 আর পরের ক্লাসটাতে আমরা হচ্ছে ইউনিট 3 লেসন 3, অর্থাৎ দুইটা ক্লাসে আমাদের ইউনিটটা শেষ হবে ইনশাআল্লাহ। সো অবশ্যই বই রাখবা সাথে। চলো, আজকে যে টপিকটা, সেই টপিকটার নাম হচ্ছে ফোক মিউজিক। ফোক এবং মিউজিক দুইটা কথা একসাথে আছে এখানে। আমরা দেখব যে ফোক এবং মিউজিক, ফোক শব্দটার অর্থ হচ্ছে, ফোক অর্থ হচ্ছে অর্ডিনারি পিপল যারা, তাদেরকে বোঝায়। কি বোঝায়? অর্ডিনারি পিপল যারা, তাদেরকে বোঝায়, অর্থাৎ সাধারণ মানুষজন। তাহলে সাধারণ মানুষজন বলতে আমরা রুরাল বুঝাই, গ্রাম্য মানুষজনকে বুঝাই। সাধারণ মানুষ মানে কি? তুমি আমি তো সাধারণ মানুষ, মানুষের জায়গায় তো তুমি আমি সাধারণ মানুষ, তাই না? অসাধারণ মানুষ কারা? মনীষী যারা, ঋষি মনীষী যারা, মানে নবুত যাদের ছিল, তারা হচ্ছে অসাধারণ মানুষ। তার বাইরে আমরা সবাই সাধারণ মানুষ। ওকে, সো এর বাইরে আমরা দেখব এই যে মিউজিক কথাটা, মিউজিকটাকে আমরা জানি একটা আনকাউন্টেবল নাউন। মিউজিকটা সারা জীবন কি হিসাবে ব্যবহৃত হবে? একটা আনকাউন্টেবল নাউন হিসাবে ব্যবহৃত। ইউসিএন, ইউ ফর আন, সি ফর কাউন্টেবল, এন ফর নাউন। নাউনের ক্লাস আমরা করবো, তাহলে বুঝতে পারবো আরো। এই নাউনটার সাথে আনকাউন্টেবল নাউনের একটা বৈশিষ্ট্য হচ্ছে, এটা লাগে এ, এন, দি, এরা কখনো বসে না, অর্থাৎ কোনো ডিটারমিনার তুমি ব্যবহার করতে পারবা না। এরা কখনো প্লুরাল হবে না। এই জিনিসগুলা নিষিদ্ধ এই এদের বেলায়। আনকাউন্টেবল নাউনের বেলায় তুমি কখনোই এগুলাকে ব্যবহার করতে পারবা না। এদের আগে এন দিয়ে বসাইতে পারবা না, তারপর হচ্ছে প্লুরাল করতে পারবা না। ওকে, এক্সেপ্ট, এক্সেপশনটা পরে আসতেছে, যে কি এক্সেপশন আজকে ক্লাসেই থাকবে। সো ওই ভিত্তিতে মিউজিকটা যদি হয় মানে নাউন, এই ফোকটাও নাউন, কিন্তু এখন কাজ করতেছে অ্যাডজেক্টিভ হিসাবে। কারণ কোন ধরনের মিউজিক বুঝাইছে? ফোক মিউজিক বুঝাইছে। যদিও অর্ডিনারি পিপল, অর্ডিনারি পিপলকে বুঝালে, শুধু ফোক যদি বুঝায় পিপলকে, তাহলে সেটা নাউন। আর যদি কাউকে মডিফাই করতেছে, যেমন সংকে মডিফাই করতেছে বা মিউজিককে মডিফাই করতেছে, এই ক্ষেত্রে সেটা ফাংশনালি অ্যাডজেক্টিভ। তোমার নাউন যে অ্যাডজেক্টিভ হতে পারে, এটা আমরা অনেক আগে থেকেই জানি, আমরা আরো অনেকবার প্রমাণ পাবো ইনশাআল্লাহ। ওকে, এইটা এটা ইটস অ্যান এক্সার্প্ট। কোন জায়গা থেকে নেওয়া হয়েছে এক্সার্প্টটা আমরা দেখবো। এটা নেওয়া হয়েছে মৃণাল কান্তি দাসের, মৃদুল কান্তি চক্রবর্তী বাংলাপিডিয়াতে পাবলিশড একটা এশিয়াটিক সোসাইটি, যে বাংলাপিডিয়া, তোমরা বাংলাপিডিয়া নামে গুগল সার্চ করলে এটা বাংলা এবং ইংরেজি দুই ভার্সনে অনলাইনে অ্যাভেলেবল পেয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, চলো আমরা ঢুকি এবার। ফোক মিউজিক কনসিস্টস অফ song and music of a community that are not influenced by any sophisticated musical rules or any standard musical styles. ফোক মিউজিক কি জিনিস? ফোক মিউজিক হচ্ছে এখানে সাবজেক্ট সিঙ্গুলার হিসাবে বসছে। অলরেডি আমরা ব্যাখ্যা করছি ফোক মিউজিক কি। এখানে সাবজেক্টটা সিঙ্গুলার, গ্রামারের নিয়ম অনুযায়ী, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়ম অনুযায়ী সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বটা সবসময় সিঙ্গুলার বসে। দ্যাটস ওয়াই দেখবা ভার্বের সাথে এস বা ইএস বসছে, ভার্বটাও সিঙ্গুলার হয়েছে। একসাথে কনসিস্ট অফকে মনে রাখবা, চেষ্টা করবা। কনসিস্ট অফ মানে কোনো জিনিসকে ইনক্লুড করা। আরে কনসিস্ট অফ মানে হচ্ছে কোনো জিনিস যেটাকে বোঝায়, যেটা ইনক্লুড করে, বা মানে এইটা, ঠিক আছে? তাহলে কনসিস্ট অফ সং, যেটা গ্যাদার করে সং অর মিউজিক, অ্যান্ড মিউজিক অফ এ কমিউনিটি, এমন একটা নির্দিষ্ট কমিউনিটি। কমিউনিটি মানে সোসাইটি ব্যবহার করতে পারি আমরা। কমিউনিটি শব্দটাকে আমরা রিপ্লেস করতে পারি সোসাইটি। আর কি ব্যবহার করা যায়? অফ আ ট্রাইব, হ্যাঁ, অফ আ ক্ল্যান, এই ওয়ার্ডগুলো আমরা ব্যবহৃত করতে পারবো। এই সময় অর্গানাইজেশনও ব্যবহার করা যেতে পারে। ইফ ইউ ওয়ান্ট টু সে অর্গানাইজেশন, হ্যাঁ, অর্গানাইজেশনও ব্যবহার করা যেতে পারে। কি লিখতেছি? অর্গানাইজেশন। ঠিক আছে, অর্গানাইজেশন আর ক্ল্যান বা ট্রাইব, এই ধরনের কমিউনিটিকে, দ্যাট আর নট ইনফ্লুয়েন্স, গ্রুপও হইতে পারে, GROUP, গ্রুপ হইতে পারে। দ্যাট আর নট ইনফ্লুয়েন্সড, ডেফিনেটলি ইনফ্লুয়েন্সড হয় না। ইনফ্লুয়েন্সড মানে
ইনফ্লুয়েন্স বানানোর জন্য রাখো প্রথমত, আর প্রচুর ওয়ার্ড শেখার চেষ্টা করবো যেগুলো দরকার। তোমরা এর বাইরে প্রত্যেকটা ওয়ার্ড যার যেটা প্রয়োজন হবে অবশ্যই লিখে লিখে রাখবা। আচ্ছা, ইনফ্লুয়েন্সড মানে যে জিনিসটা প্রমোটেড হয়, কোনো জিনিস যদি কেউ প্রমোট করে দেয়, যেহেতু অ্যাডজেটিভ আছে না, অ্যাডজেটিভই রাখতেছে, প্রোভোকড হইতে পারে, প্রোভোকড, প্রোভোক করা কাউকে, ওকে প্রোভোকড হইতে পারে। আর কি হইতে পারে, আরেকটা হচ্ছে কেউ যখন কাউকে ইনফ্লুয়েন্স করে তখন অ্যাকচুয়ালি তাকে মডিফাই করা যায়, হ্যাঁ মডিফাইড করা যায়, মডিফাইড হইতে পারে। এই ওয়ার্ডগুলো আমরা সাধারণত ব্যবহৃত হইতে দেখবো। আচ্ছা, ইনফ্লুয়েন্সড বাই এনি সফিস্টিকেটেড মিউজিক্যাল রুটস, মানে ফোক সং এমন একটা কমিউনিটির সং বা মিউজিকের কনসিস্ট করা অংশ বা কালেকশন যেটা কখনোই ইনফ্লুয়েন্স না ক্লাসিক্যাল মিউজিক যে রুল আছে, সফিস্টিকেটেড মিউজিক্যাল রুলস, মানে স্ট্যান্ডার্ড মিউজিক্যাল রুলস, মানে একটা মিউজিক হইতে গেলে পরে বর্ণনা করো যে কি কি লাগে। তোমরা সাধারণত জানো যে মানে তল, তাছাড়া তাল, লয় এইসব মিলতে হয়। মডার্ন মিউজিকে আসলে দেখবো যে মানে বেজ মিলতে হয়, এটা মিলতে হয়, সেটা মিলতে, এই এত কিছুরই ধার ধারে না, কোনো কিছুরই ধার ধারে না যেটা সেইটা। তাহলে সফিস্টিকেটেড শব্দটার অর্থ, সফিস্টিকেটেড দাগ দিয়ে রাখো, খুবই গুরুত্বপূর্ণ বানানোর জন্য হইতে পারে। সফিস্টিকেটেড মানে স্পেসিফিক, স্পেশাল এই ধরনের অর্থ দেয়। স্পেসিফিক, স্পেসিফিক, ঠিক আছে, স্পেসিফিক, সফিস্টিকেটেড আমরা বলতে পারি স্পেসিফিক, স্পেসিফিক, স্পেশাল, স্পেশাল, হ্যাঁ। আইডেন্টিক্যাল হইতে পারে, আইডেন্টিক্যাল, এই ওয়ার্ডগুলো ব্যবহৃত করতে পারি আমরা, ব্যবহার করতে পারি। আইডেন্টিক্যাল, সফিস্টিকেটেড বাট স্পেশাল। মিউজিক্যাল রুলস, তাহলে রুলস কথাটা হচ্ছে নাউন এখানে, তার আগে মিউজিক, এই যে মিউজিক কথাটা নাউন, সেটার অ্যাডজেক্টিভ ফর্মটা হচ্ছে মিউজিক্যাল। তার মানে মিউজিক যেটা নাউন সেটা যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে তখন কি হিসাবে ব্যবহৃত হয়, মিউজিক্যাল। এই জন্য দেখবা ইনস্ট্রুমেন্ট, রুলস এগুলোর আগে কি বসে, মিউজিক্যাল বসে, আর নর্মালি মিউজিক, মিউজিক বসে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসাবে বসে। ওকে, or any standard musical style, অথবা কোনো স্ট্যান্ডার্ড মিউজিক্যাল স্টাইলকে ফলো করে না, ইনফ্লুয়েন্স হয় না সেটার দ্বারা। বাংলাদেশ হ্যাজ আ হেরিটেজ অফ রিচ ফোক মিউজিক হুইচ ইনক্লুডস বোথ রিলিজিয়াস অ্যান্ড সেকুলার সংস। বাংলাদেশ, তাহলে ফোক মিউজিক কি সেটা আমরা বুঝছি পুরাটা, এটা একটা সংজ্ঞা। যদি আসে হোয়াট ইজ ফোক মিউজিক, তখন আমরা লিখবো প্রশ্নের ক্ষেত্রে যে ফোক মিউজিক কনসিস্ট অফ সংস এন্ড মিউজিক অফ এ কমিউনিটি দ্যাট আর নট ইনফ্লুয়েন্সড বাই এনি সফিস্টিকেটেড মিউজিক্যাল রুলস অর স্ট্যান্ডার্ড মিউজিক্যাল স্টাইল। এটা হচ্ছে সংজ্ঞা। ওকে, আচ্ছা, আর অ্যাডমিশনের জন্য পড়লাম এই গ্রামার টামার ভোকেবস যা আছে এগুলো অ্যাডমিশনের জন্য লাগবে। বাংলাদেশ হ্যাজ এ হেরিটেজ অফ রিচ ফোক মিউজিক, বাংলাদেশের একটা সমৃদ্ধ, এইখানে রিচ শব্দটাকে আমরা কি হিসাবে ব্যবহার করতে পারবো, তাহলে এখানে সব অ্যাফ্লুয়েন্ট, হ্যাঁ, রিচটাকে কি অর্থে ব্যবহার করতে পারবো, অ্যাফ্লুয়েন্ট, অ্যাফ্লুয়েন্ট। আর কি ব্যবহার করতে পারবো, হেভি ব্যবহার করতে পারবো। আর কি, রিচ, এখানে ডেভেলপড, ঠিক আছে, হিস্ট্রি অফ ডেভেলপড, it was developed। আরো ব্যবহার করতে পারো ফ্লোরিশড, ফ্লোরিশড, ফ্লোরিশড। ফোক মিউজিকের একটা হিস্ট্রি বা হেরিটেজ বাংলাদেশে আছে, ভলিউম আছে, হুইচ ইনক্লুডস বোথ রিলিজিয়াস, বাংলাদেশের ইয়াগুলো ফোক মিউজিকগুলো কেমন, রিলিজিয়াস এবং সেকুলার দুই ধরনেরই হয়, অর্থাৎ ধর্মভিত্তিক, ধর্মীয় অথবা অধর্মীয়, মানে যেগুলোকে আমরা বলি যে ধর্ম নিরপেক্ষ বলে বাংলায়, সেই ধরনের গান পাওয়া যায়। পরে আসতেছি আমরা আবার। ফোক মিউজিক মে বি ডিসক্রাইবড, আরো ব্যাখ্যা করতেছে ফোক মিউজিক কাকে বলে, আরো এক দফা বললাম আমরা, আরো বলতেছি, মে বি ডিসক্রাইবড অ্যাজ দ্য মিউজিক অফ এনশিয়েন্ট টাইম। ঘটনাটা এখানেই ঘটতেছে যে ভাই আপনি তো একটু আগে বলছেন যে আমরা মিউজিকের আগে দা ব্যবহার করতে পারবো না, এই যে এখানে আপনি ব্যাখ্যা করে গেছেন যে এখানে দা দেওয়া যাবে না, এ এন ডি প্লুরাল করা যাবে না, কিচ্ছু করা যাবে না। তো আপনি হঠাৎ করে এখানে দা মিউজিক, আপনি মিউজিককে নর্মাল রাখছেন, এখানে দা কিভাবে চলে আসছে, ওই যে তখন বলছিলাম এক্সেপ্ট ফর, এক্সেপ্ট ফর হচ্ছে যদি না, এইখানে আমরা দেখি নির্দিষ্ট করে কিছু বোঝায়, নির্দিষ্ট করে যদি কিছু বোঝায় সেই ক্ষেত্রে আমরা দেখব এইখানে এ এন ডি হইলেও হইতে পারে। কেমনে, ধরো মিউজিক না দিয়ে আমি ওয়াটার দিয়ে উদাহরণ দিই, তোমরা জানো ওয়াটারও হচ্ছে আনকাউন্টেবল নাউন। তা আমরা কি কখনো বলি এ ওয়াটার দি ওয়াটার, বলি না, এক্সেপ্ট ফর হোয়াট, যদি আলাদা করে নির্দিষ্ট করে জমজমের পানি, তখন কি বলি, ওয়াটার অফ জমজম নাকি দা ওয়াটার অফ জমজম, ডেফিনেটলি দা ওয়াটার অফ জমজম, মানে পৃথিবীর আর কোনো পানিকেই তখন বোঝাচ্ছে না, দা ওয়াটার অফ জমজম, জমজমের পানিকে বোঝাচ্ছে, এই জন্য আমরা দাকে নির্দিষ্ট করতেছি। দ্য ওয়াটার অফ দ্যাট বোতল, ওই বোতলের পানিটুকু, তার মানে আর কোনো ঘরের অন্য কোনো পানিকে আমি বোঝাচ্ছি না, নির্দিষ্ট করে ফেলতেছি।
তাহলে এইখানে এসে মিউজিককে আমরা যখন বলতেছি দ্য এনশিয়েন্ট টাইমের যে মিউজিক, কোন মিউজিককে বলতেছি? আমি কি পৃথিবীর সমস্ত মিউজিককে ইনক্লুড করতেছি? না, আমি বলতেছি এনশিয়েন্ট টাইমের মিউজিক। কোন মিউজিক? এনশিয়েন্ট টাইমের মিউজিক। কেমনে বুঝছি এনশিয়েন্ট টাইমের মিউজিক? কারণ হচ্ছে আমি বলতেছি এনশিয়েন্ট, আরে এনশিয়েন্ট টাইমের মিউজিক, ঠিক আছে? এনশিয়েন্ট টাইমের মিউজিক দিয়ে আমি কি বুঝাইছি? যে আর কোনো মিউজিককে আমি আলাদা করি নাই। কোন মিউজিক? আলাদা করে নির্দিষ্ট করে বসি, যেহেতু নির্দিষ্ট হচ্ছে দ্যাটস এখানে দা বসাটা যৌক্তিক বা ঠিক আছে, দাটা এখানে ঠিক আছে, যে প্লুরাল হয়েছে। কোন মিউজিক? এনশিয়েন্ট টাইমের কি আরো, নাকি আরো আরো স্পেসিফিক করতে হবে? শুধু কি এনশিয়েন্ট টাইমের সমস্ত মিউজিক? না, দ্যাট স্প্র্যাং ফ্রম দ্য হার্ট অফ এ কমিউনিটি, যেটা একটা কমিউনিটির হার্ট থেকে, হৃদয়ের ভেতর থেকে আসছে। কিভাবে? আচ্ছা, তাইলে এইটা যদি এনশিয়েন্ট টাইমস যদি হয় নাউন, তাহলে এই অংশটাও পুরাটা আবার হচ্ছে একটা অ্যাডজেক্টিভ কি হিসাবে কাজ করছে? দ্যাট আছে, ক্লজ মেকার আছে, ক্লজ মেকারের সাথে ক্লজ মেকার এবং ফাইনাইট ভার্ব আমরা পাচ্ছি। সো দ্যাটস ইটস আ ক্লজ। কোন ধরনের ক্লজ? যেই ক্লজ কোনো নাউনকে মডিফাই করে সেটা হয়ে যায় হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ক্লজ। এটা আবার একটা অ্যাডজেক্টিভ ক্লজ দ্যাট স্প্র্যাং ফ্রম দ্য হার্ট অফ এ কমিউনিটি, একটা কমিউনিটির হার্ট থেকে যেটা উঠে আসছে। বেসড অন ন্যাচারাল স্টাইল, যেটার মধ্যে খুবই নর্মাল ন্যাচারাল স্টাইল থাকে, আলাদা কোনো ক্লাসিক্যাল স্টাইল থাকে না, স্ট্যান্ডার্ড মিউজিক্যাল স্টাইল থাকে না, যেটা উপরে বলছে। স্টাইল অফ এক্সপ্রেশন, ন্যাচারাল স্টাইল অফ এক্সপ্রেশন, যেটা ন্যাচারাল হয় এক্সপ্রেশনটা, আনইনফ্লুয়েন্সড, ডেফিনেটলি আনইনফ্লুয়েন্স থাকে বাই দ্য রুলস অফ ক্লাসিক্যাল মিউজিক অর মডার্ন পপুলার সং। আগের কালের ক্লাসিক্যাল মিউজিক যেগুলো ওই যে দেখবা যখন রবীন্দ্রনাথের বা তার আগের যারা আছে, যারা ক্লাসিক্যাল উচ্চাঙ্গ সঙ্গীত গায়, সেই ধরনের কোনো টানও নাই। আবার বর্তমান আসে জেমস আইয়ুব বাচ্চু যে ধরনের মিউজিক গিটার টিটার ব্যবহার করে, সেইগুলোও নাই। নর্মালি হাতে একটা একতরা নিয়ে পরে যাবো আরো বর্ণনা করতে, নর্মালি খালি গলায় গাচ্ছে। কখনো কখনো ক্লাসিক্যাল মিউজিক টানতেছেও, বাট সেটা তুমি খুঁজে পাবা না যে ওইখানে এসে মানে কৌশিকী এসে আর বলতে পারবে না যে এটা তো ভুল হয়েছে। এটা তুমি জাস্ট তোমার মতোই দেখবা যে ওরা গাচ্ছে মনের ভেতর থেকে। তাহলে ন্যাচারাল স্টাইল অফ এক্সপ্রেশন সেখানে রয়েছে। এগুলো কিন্তু ফ্লো চার্টের জন্য আসতে পারে, হ্যাঁ, যেটা যে বৈশিষ্ট্য বর্ণনা করো 4টা 5টা, তখন কি এনশিয়েন্ট টাইম থেকে আসছে, এনশিয়েন্ট টাইমে ওই কমিউনিটি বেসড ন্যাচারাল স্টাইল অফ এক্সপ্রেশন, আনইনফ্লুয়েন্সড বাই ক্লাসিক্যাল মিউজিক, এই জিনিসগুলো আসবে। যদিও পরে আরও বিস্তারিত থাকবে, বাট এখান থেকেই যদি আসে লিখতে পারবে। আচ্ছা, সো হোয়াট ইজ দ্য মিনিং অফ এক্সপ্রেশনকে আমরা কি হিসাবে ব্যবহার করতে পারি? শুধু এক্সপ্রেশন ওয়ার্ডটাকে যদি আমরা লিখি, এক্সপ্রেশন ওয়ার্ডটাকে আমরা কি হিসাবে ব্যবহার করতে পারি? এক্সপ্রেশন এই ওয়ার্ডটাকে আমরা ব্যবহার করতে পারি হচ্ছে ইলাস্ট্রেশন, হ্যাঁ, ইলাস্ট্রেশন হিসাবে ব্যবহার করতে পারি, বা শো এই অর্থে ব্যবহার করতে পারি আমরা। ন্যাচারাল স্টাইল অফ ইলাস্ট্রেশন বা এক্সপ্রেশন আনইনফ্লুয়েন্সড বাই রুলস অফ ক্লাসিক্যাল মিউজিক, মডার্ন পপুলার সং, যেটাতে মডার্ন পপুলার সং এরও কোনো ধারা থাকে না, অথবা ক্লাসিক্যাল মিউজিকেরও কোনো ধারা থাকে না, একদমই ন্যাচারাল। এনি অ্যারেঞ্জমেন্ট অফ সাউন্ড, যে কোনো ধরনের শব্দের উৎস বা তৈরি করা, ক্রিয়েটেড বাই কম্বিনেশন অফ টিউন, ভয়েস অ্যান্ড ইনস্ট্রুমেন্ট মে বি ডিসক্রাইবড অ্যাজ মিউজিক। আরও স্পেসিফিক করতেছে মিউজিক কি জিনিস। আমরা প্রথমে মিউজিককে বর্ণনা করতেছি। মিউজিক হচ্ছে এনি অ্যারেঞ্জমেন্ট অফ সাউন্ড, যে কোনো সাউন্ডের অ্যারেঞ্জমেন্ট থাকা, কিসের মাধ্যমে? সেখানে ড্যান্স থাকতে পারে, ইনস্ট্রুমেন্ট থাকতে পারে, ভয়েস থাকতে পারে, অথবা টিউন থাকতে পারে। এই পুরোটা জিনিস মিলিয়ে একটা মিউজিক। আবার ভালো করে বুঝো, এনি অ্যারেঞ্জমেন্ট অফ সাউন্ড, যেই শব্দটাতে, এই যে আমরা পড়তেছি, আমার মুখ দিয়ে শব্দ বেরোচ্ছে, এটা কি মিউজিক? ডেফিনেটলি না, এটা টিচিং। কারণ কি, এনি অ্যারেঞ্জমেন্ট অফ সাউন্ড যেখানে টিচার পড়ায় সেটাকে টিচিং বলে। তাহলে এনি অ্যারেঞ্জমেন্ট অফ সাউন্ড যেখানে টিউন থাকে, মিউজিক, ভয়েস থাকে, ড্যান্স থাকে, অথবা ইনস্ট্রুমেন্ট বাজে, যে কোনো বাদ্যযন্ত্রের আলাদা আলাদা শব্দ থাকে, এই জিনিসগুলোকে বলা হচ্ছে মিউজিক, এই পুরো অ্যারেঞ্জমেন্টটাকে। তাহলে ফোক মিউজিকটা হচ্ছে সেই জায়গায় আমরা দেখব কম্বিনেশন অফ সং, টিউন and dance that originated from the traditional culture of ordinary people. আসো এবার মুখ্য যে কথাটা আমরা বলতে যাচ্ছিলাম অনেকক্ষণ ধরে, অর্ডিনারি পিপল, যাদেরকে আমরা কি বলি আজকে ইয়াতে, আমরা যাদেরকে বলতেছি ফোক। এই ফোককে আমরা খুঁজে পেলাম অনেকক্ষণ আগে, যাকে আমরা অর্ডিনারি পিপল বলেই রাখছি বা রুরাল পিপল বলে রাখছি, যে তারাই হচ্ছে সেই রুরাল পিপল যাদের ড্যান্স, টিউন, সং নিজেদের মতো করে যারা গাচ্ছে, খুব ট্রেডিশনাল কালচারকে ফলো করতেছে। ট্রেডিশনাল মিনস কনভেনশনাল, যেটা খুব কনভেনশনালি আসতেছে, বহু বছর ধরেই চলমান, যেটা ট্রেডিশনালকে আমরা বলতে পারি হচ্ছে কনভেনশনাল, CONVENTIONL, কনভেনশনাল, হ্যাঁ, খুবই প্রথাগত, যেটা অনেক বছর ধরে চলতেছে, ঠিক আছে, কাস্টমারি,
কাস্টমারি ওয়ার্ডটাকে তোমরা আবার পাবা সম্ভবত, তোমাদের বই আছে কিনা ভুলে গেছি। কাস্টমারি, ঠিক আছে, অনেকদিন ধরেই চলমান যে এটা, ওল্ড প্রোজা এরকম। ফর এক্সাম্পল বাউল সংস আর কম্বিনেশন অফ টিউন মিউজিক ড্যান্স। তাহলে ওই যে টিউন মিউজিক ড্যান্স যেটা অ্যাসোসিয়েটেড উইথ, দাগায় রাখো, সামঞ্জস্যশীল অর্থে সবসময় এই ওয়ার্ডটাই বসে, অ্যাসোসিয়েট উইথ, অ্যাসোসিয়েট উইথ ওয়ার্ডটা বসে। বাউল ট্রেডিশন ইন বেঙ্গল, বাংলার বাউল ট্রেডিশনের যে অ্যাসোসিয়েট যেই কালচারটা সেটাকেই আমরা দেখব, ওই জায়গার মিউজিক টিউন এবং ড্যান্সকে আমরা বাউল সঙ্গীত বলবো। অন্য জায়গায় এটা আবার অন্যরকম হইতে পারে, ভাটিয়াদের আলাদা, মারফতিদের আলাদা হবে, এগুলো নিয়ে কথা বলবো আমরা ইনশাল্লাহ। সো টেল মি যে তোমাদের এটা বুঝছো কিনা এবং তোমাদের বইয়ের অবস্থা এরকম হয়েছে কিনা বলো। ওকে, বই যেন এরকম হয় অ্যাটলিস্ট, ঠিক আছে। এখান থেকে প্রশ্ন আসবে কোনো না কোনো বোর্ডে, এখান থেকে একটা না একটা সামারি আসবেই। ওকে, সো অন্তত যেন বইয়ের অবস্থাটা এরকম হয়, জায়গায় টাকায় বইটা যেন আমরা খুবই মানে বইয়ের জন্য অস্তিত্ব না থাকে, আমার পড়াশোনা ছাড়া আর কিছু বইয়ের থাকবে না, এটা হচ্ছে আমাদের টার্গেট, ঠিক আছে। চলো, বই যেন টের পায় যে আমি পড়তেছি। ওকে, আসো। তোমাদের কমেন্ট করো যাতে আমি বুঝতে পারি। আচ্ছা, ফোক মিউজিক হ্যাভ ফলোইং ক্যারেক্টারিস্টিক্স, এই ক্যারেক্টারিস্টিক্সের জায়গা থেকে ভাইয়া ফ্লো চার্ট আসবে ডেফিনেটলি তোমাদের বেলায়, কোনো না কোনো বোর্ডে ডেফিনেটলি ফ্লো চার্ট আসবেই। এইটা একাডেমির জন্য ইম্পর্টেন্ট, এই পেজটা অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, এইটা এসে একাডেমির জন্য ইম্পর্টেন্ট। ইট ইজ কম্পোজ বাই ফোক, রুরাল ফোক, এই যে গ্রাম্য ফোক, এই ফোক এইখানে হচ্ছে নাউন, এই রুরাল হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ এই ফোক দিয়ে মানুষকে বুঝাইছে, রুরাল পিপলকে বুঝাইছে, দ্যাটস এই ফোক হচ্ছে এখানে। তাহলে প্রথম যে গুরুত্বপূর্ণ ইয়াটা সেটা হচ্ছে কম্পোজ বাই রুরাল ফোক, ঠিক আছে, অন দ্য বেসিস অফ এনশিয়েন্ট রুলস ট্রান্সমিটেড ওরালি, একমাত্র মুখে মুখে। ওরাল শব্দের অর্থ হচ্ছে মুখ। আমরা স্যালাইন খাই না, স্যালাইন শরীরে দুই ভাবে, যে একটা হচ্ছে ইনজেকশন পুশ করে আমাদেরকে হসপিটালে এরকম সহায় লাগে স্যালাইন দিয়ে, আর একটা হচ্ছে বানায় গুলায় খাই, এটাকে কি বলে, ওরাল স্যালাইন, রাইট। ওরালি খাই আমরা, ওরাল ট্যাবলেট, ওরাল মেডিসিন, ওরাল মেডিসিন দেয় সবাইকে ইনজেকশন না দিয়ে। আনিব, ওয়ালাইকুম সালাম, ঠিক আছে, এটাকে আমরা বলি ট্রান্সমিটেড ওরালি। These ancient rules of music have not been influenced by classical or modern music. এই যে ancient rules of music, এই ancient rules of music, these বলছে, রাইট, এইখানে প্লুরাল, দ্যাটস ওয়াই আমরা দেখব have not বসছে influenced by any classical modern music। এটা আগেও পড়ছি আমরা, এটা প্যাসিভ হয়েছে, শুধু মাথায় রেখো এটা একটা প্যাসিভ টোনে আছে। হ্যাঁ, প্যাসিভ টোনে থাকলে নো ওয়ান ইনফ্লুয়েন্সড, এটা ভার্ব টুতে ছিল, অথবা হ্যাজ ছিল, হ্যাজ থাকলে হ্যাজ বিন হয়ে যাচ্ছে। ওকে, ফোক সংস মে বি সাং ইন গ্রুপ অর ইন্ডিভিজুয়ালি। আচ্ছা, তাহলে আরেকটা পাইলাম যেটা গ্রুপে, গ্রুপ ওয়াইজ গাইতে পারে, মে বি সাং ইন গ্রুপস অর ইন্ডিভিজুয়ালি, সেটা একাকিও হইতে পারে অথবা সবাই মিলে। গ্রুপে গান গাওয়াটাকে কোরাস বলে, একটু পরে পাবা আবার, বাট আমি আগেই তোমাদেরকে জানা রাখছি, কোরাস বলে, কোরাস, ঠিক আছে। কোরাস যখন একসাথে গ্রুপে কেউ গায় কোরাস হয়, দুইজন গাইলে ডুয়েট হয়, অনেকজন মিলে গেলে সেটা কোরাস হয়, দুজন গেলে ডুয়েট। এটা আবার আমরা পরে শিখবো অ্যাডমিশনে যে ডু কথাটা বা ডাই কথাটা কোত্থেকে আসে। নো রেগুলার প্র্যাকটিস ইজ রিকোয়ার্ড ফর ফোক মিউজিক, ফোক মিউজিকের জন্য আলাদা কোনো প্র্যাকটিসের প্রয়োজন হয় না। আচ্ছা, আর কি আছে, আর আছে আমরা দেখবো ইট ইজ কম্পোজড অ্যান্ড পারফর্মড বাই ইলিটারেট অর সেমি ইলিটারেট পিপল। খুবই অসাধারণ ব্যাপার, এটা আইদার কম্পোজ অ্যান্ড পারফর্ম বাই ডিরেক্ট ইলিটারেট, অর্থাৎ একদম অশিক্ষিত আনএডুকেটেড লোকজন এগুলাকে গায়, আনএডুকেটেড, অথবা সেমি এডুকেটেড। লিটারেট মানে হচ্ছে এডুকেটেড, তাহলে হয় আনএডুকেটেড অথবা সেমি এডুকেটেড লোকজন, অর্ধশিক্ষিত অথবা একদমই অশিক্ষিত মানুষজন এটাকে গাচ্ছে। তারপরেও কত পাওয়ারফুল। ইট ইজ আ স্পন্টেনিয়াস এক্সপ্রেশন অফ ফিলিং অ্যান্ড থটস ইন ইজি ল্যাঙ্গুয়েজ, লোকাল ডায়ালেক্ট অ্যান্ড সিম্পল টিউন। খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের মধ্যে একটা, সেটা হচ্ছে যে এর ভাষা খুবই লোকাল ডায়ালেক্ট, একদম গ্রাম্য বা মানে আঞ্চলিক যে কথাবার্তা সেটার ভিত্তিতে। আমি উদাহরণ আসতেছি একটু পরে। এই ভিত্তিতে হচ্ছে তৈরি, এবং সিম্পল টিউন আর ছোটোখাটো ইনস্ট্রুমেন্ট ইউজ করে, এবং আমরা দেখবো খুব ন্যাচারাল ইজি ল্যাঙ্গুয়েজে সেগুলোকে ব্যবহৃত হয়, ঠিক আছে। স্পন্টেনিয়াস শব্দের অর্থ আমরা জানি, স্পন্টেনিয়াস শব্দের অর্থ হচ্ছে উইলফুল, আমরা আগেও পড়ছি, উইলিংলি যেটা হয়। কিন্তু বহুত ওয়ার্ডস এবং টিউন আমরা দেখবো খুবই অ্যাপিলিং হয়, ঠিক আছে। তুমি দেখবা যে একটু মনোযোগ দিয়ে শুনলে দেখবা যে এটা খুবই মানে
অ্যাপিলিং, এবং যদিও এটা একটা ইউনিভার্সাল অ্যাপিল আছে, এটা এখনো সবসময় লোকাল ডায়ালেক্ট ব্যবহার করে, খুব কঠিন কঠিন জিনিস ব্যবহার করে না। এবার উদাহরণ আসি, তোমরা লালনের গান শুনছো, জাত গেলো বলে এই কি আজব কারখানা। আচ্ছা দেখো, লালন সেই কুষ্টিয়াতে, আমি গেছি কুষ্টিয়াতে আমার এক ফ্রেন্ডের বাসা, সো মানে একদম লালন আখড়া থেকে শুরু করে ওই এলাকার প্রকৃতি সম্পর্কে আমার একটা ধারণা তৈরি হয়েছে। মানে আমি যে কোনো জায়গায় গেলে, আমি শিয়ালদহ গেলে আমি রবীন্দ্রনাথের যে আরে কুষ্টিয়াতেই যে রবীন্দ্রনাথ যেখানে থাকতেন, ওইখানে যে দেখার চেষ্টা করছে যে ভদ্রলোক এখানে বসে বসে কিভাবে লিখতেন, কি ভাবতেন, এত সুন্দর জায়গায় এইভাবে বানায় বানায় রাখছে। পরিবেশ একটা বড় ব্যাপার, ঠিক আছে। তো আমি লালনেরটাও ভাবলাম যে এই যে ভদ্রলোক এই নদীর ধার পাশ দিয়ে ঘুরছেন, দেখছেন যে এই যে যে ব্রাহ্মণ, তার যে এত ক্ষমতা, এত হায়ামতাম করে, এই লোকরেই কবর মানে যখন পোড়ায়, ওরে যেই জলে নিয়ে এসে ধোয়ায়, ওই পাশে কোন এক চন্ডালরে একই জায়গায় ধোয়াচ্ছে। তো পানি তো সবাই সমানভাবে ট্রিট করতেছে, দুনিয়া এত আহামরি কেন, এত 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 অহংকার কেন? তখন উনি লিখতেছেন যে বামুন চন্ডাল চামার মুচি একই জলে হয় গো সূচি। নর্মাল কথা না? নর্মালি লিখতেছে। আরো নর্মাল ধরো, কক্সবাজারের একটা, ছোটবেলা হচ্ছে আমরা, তোমাদের মতো তো আমাদের নেট ছিল না, এত ইন্টারনেট ছিল না, সো আমরা বিটিভি দেখার জন্য বসে থাকতাম। হ্যাঁ, বিটিভিতে একটা কার্টুন হইতো সপ্তাহে 3 দিন, জুমানজি, ক্যাপ্টেন প্ল্যানেট আর হচ্ছে গডজিলা। এই 3টা দেখার জন্য আমি স্কুল থেকে এসে খেয়ে দিয়ে বসে থাকতাম। বসে বসে এই কার্টুনের ঠিক আগে 2:30টার দিকে বা 3টা, 3:30টার দিকে কার্টুন হইতো, 3 বা 3টার দিকে হইতো, তার আধা ঘন্টা চলতো হচ্ছে লোকসঙ্গীত, শুনতে হইতো বসে বসে। তখনকার কিছু মানে এখনো রয়ে গেছে মাথায়, যেমন ধরো ইয়া একটা গান আছে কক্সবাজারের, প্রেয়সী দেশে বলতেছে যে তার কাছে টাকা হচ্ছে, টাকা হইলেই টিয়া দে তোরে লই চলি যাম হকসবাজারে। মানে কক্সবাজার না বলে তারা কক্সবাজার, চিটাগাংয়ের লোকজন হকসবাজারই বলে, তোমরা জানো যারা আছো, ঠিক আছে। তো সে বলতেছে যে টিয়া দে তোরে লই যাম হকসবাজারে, মানে টাকা হইলে তারা নিয়ে কক্সবাজার যাবে, এটা তার মনের আকাঙ্ক্ষা। আবার এইদিকে এসে পদ্মা নদীর আশপাশে যাদের বাসা আছে বা এই অঞ্চলের মানুষজন নদী ভাঙনের কারণে দুঃখ করে বলতেছে, সর্বনাশা পদ্মা নদী তোর কাছে শুধাই, বল আমারে তোর কিনার কুল কিনারা নাই। মানে নদী ভাঙে টাঙে নিয়ে যাচ্ছে, কি কোনো কুল কিনারা নাই, তুই একটু চুপচাপ থাকতে পারিস না? তাহলে এই যে নর্মাল কথাবার্তা, দৈনন্দিন দুঃখ আনন্দ, এই যে ভালোবাসার এক্সপ্রেশন, এই জিনিসগুলোই হচ্ছে, বাট খুবই খুবই লোকাল ডায়ালেক্টের মাধ্যমে, ঠিক আছে। নেচারকে পরের, আমি যে কথাগুলো বললাম দেখবো যে পরের কয়েকটা একই রকম যাচ্ছে, যে খুবই নেচারকে প্রাধান্য দিচ্ছে সবসময়, আপন নেচার অ্যান্ড রুরাল এনভায়রনমেন্টের কথা বর্ণনা করা হচ্ছে, ঠিক আছে। ম্যানিফেস্টেশন অফ ডেইলি জয় অ্যান্ড সরোস অফ ডেইলি লাইফ, ঠিক আছে। ম্যানিফেস্টেশন মানে জানি আমরা ইলাস্ট্রেশন বা শো করে, এক্সপ্লিক্ট ম্যানিফেস্টেশন অফ জয় অ্যান্ড সরোস অফ ডেইলি লাইফ। ওই যে প্রধান নদীর সাথে কথা বলতেছে, কিংবা তার গার্লফ্রেন্ড মানে প্রেয়সী, গার্লফ্রেন্ডই তো হয়, সো তাকে তাকে তারা নিয়ে যে কক্সবাজার ঘুরতে যাওয়ার ইচ্ছা, বা প্রেমিকা কিংবা বধূ হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, তারা নিয়ে যে ঘুরতে যাওয়ার ইচ্ছা, এই নর্মাল কথাবার্তাগুলো হচ্ছে। ইউজেস সিম্পল অ্যান্ড ন্যাচারাল রাইম, খুবই ন্যাচারাল রিদম থাকে, ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে ইট কন্টেইনস স্ট্রং ইমোটিভ এক্সপ্রেশন অফ হিউম্যান লাভ অ্যান্ড সেপারেশন, মানব প্রেম এবং বিচ্ছেদের একটা মানে কি বলবো এটাকে, যেটা মুখ্য ব্যাপার হচ্ছে যে মানব প্রেম এবং বিচ্ছেদ, এটাকেই সবসময় সে এক্সপ্রেস করতে থাকে। স্ট্রং ইমোটিভ এক্সপ্রেশন, খুবই ইমোশনাল হয়ে সেগুলোকে তুলে ধরে নিয়ে আসে। তাহলে এই হচ্ছে ওভারঅল ক্যারেক্টারিস্টিক্সের জায়গা, যেখান থেকে ফ্লো চার্ট আসার সম্ভাবনা খুব বেশি। বুঝছো সবাই? আচ্ছা, এরপর আরো কিছু জিনিস বর্ণনা করবো, সেটাকে আমরা দেখি। ইন বাংলাদেশ ফোক মিউজিক হ্যাজ গ্রেট ভ্যারাইটি। বাংলাদেশে ফোক মিউজিকের একটা ভ্যারাইটি রয়েছে। হোয়াট ইজ ভ্যারাইটি? ভ্যারাইটি শব্দটা বোঝার জন্য আমাদেরকে একটু ঘুরতে হবে। যে এই জায়গায় দুইটা শব্দ আমরা পাই, একটা হচ্ছে ভ্যারাইটি, ভ্যারি, একটা হচ্ছে ভেরি। এই দুইটা শব্দ আমরা মাঝে মাঝে প্যাচ লাগাই ফেলি। VERY, ভেরি হচ্ছে একটা অ্যাডভার্ব, এটার মানে হচ্ছে অনেক বা এক্সট্রিম। হ্যাঁ, এক্সট্রিম যে অর্থ দেয় সেটা হচ্ছে ভেরি। আর ভ্যারাইটি এটা একটা ভার্ব। ভ্যারাইটি মানে হচ্ছে ডিফার করা কোনো জিনিস। এখন ডিফার ওয়ার্ডটা আবার কঠিন হয়ে গেল কিনা আমাদের জন্য জানি না, বাট দুটো ওয়ার্ড একসাথে আমরা পড়লে মনে রাখতে পারবো। ভ্যারাইটি, ভ্যারি মানে হচ্ছে ডিফার করা। তাহলে রিলেশনটা কোথায় ভ্যারি এবং ভ্যারাইটি? রিলেশনটা খুব ক্লোজ। এই ভ্যারি এবং ডিফার সম্পর্ক উন্নয়ন করতে থাকে তাদের। এই ডিফার থেকে, ভ্যারি থেকে হয় হচ্ছে ভ্যারাইটি, ভ্যারাইটি এটা হচ্ছে নাউন। এইটার যে ওই যে কাউন্টার পার্ট ডিফার যেটা, সেটা হচ্ছে ডিফারেন্স। এইবার মনে হয় আমাদের একটু পরিচিত হয়ে গেছে, রাইট? ডিফারেন্স, যে এটা নাউন,
পার্থক্য থাকে, পার্থক্য বুঝায়, তাহলে সেইখান থেকে পার্থক্য করা, ডিফার ভার্ব, ভ্যারি হচ্ছে ভার্ব। আচ্ছা, এইটার আবার অ্যাডজেক্টিভ ফর্মটা হচ্ছে ডিফারেন্ট, রাইট? ডিফারেন্ট অ্যাডজেক্টিভ ফর্ম। এইটার অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ভেরিয়াস। এই যে ভ্যারিয়াস কথাটাকে আমরা প্রায়শই পাই, ভ্যারিয়াসটা আমাদের কাছে পরিচিত। এটার এই ভার্ব ফর্মটা হচ্ছে ভ্যারি, এটার ভার্ব নাউন ফর্মটা হচ্ছে ভ্যারাইটি। এই সেই ভ্যারাইটি, ঠিক আছে? আমরা ওইভাবে মনে রাখবো, ভ্যারিয়াস, ভ্যারাইটি, ডিফারেন্টলি, ভেরিয়াসলি, এভাবে বসতে থাকবে। আচ্ছা, পরে যে আমরা একটু পরে এখানে আবার এই যে ভার্বটা খুঁজে পাবো ইনশাল্লাহ। আসো, যাচ্ছি। তাহলে বাংলাদেশে ফোক মিউজিক হ্যাড গ্রেট ভ্যারাইটি, অনেক ভ্যারাইটি রয়েছে, ভিন্নতা রয়েছে, ডিফারেন্সেস রয়েছে, হ্যাঁ, এক্সক্লুশন রয়েছে, এক্সক্লুসিভিটি রয়েছে। উইথ সংস কম্পোজড অন কালচার, ফেস্টিভ্যাল, সংস অন কালচার, স্যার, কালচার অ্যান্ড ফেস্টিভ্যালের উপরে গান হয়, ঠিক আছে? ভিউজ অফ লাইফ নিয়ে কথা হয়, মানে জীবনবোধ, একটু পরে আসতে সেটা কেমন, জীবনবোধ নিয়ে কথা হয়। নেচার এবং ন্যাচারাল বিউটি নিয়ে কথা হয়, এই ধরনের গান তৈরি হয়, ঠিক আছে? নদী, সবচেয়ে বড় যে ব্যাপার বাংলাদেশে, নদী এবং নদীমাতৃক যে লাইফ, রিভারান লাইফ, রিভারাইন মানে হচ্ছে তাহলে রিভার, এখানে হচ্ছে নাউন, তাকে যে মডিফাই করতেছে, দিস ইজ অ্যান অ্যাডজেক্টিভ। রিভারাইন মানে হচ্ছে নদীমাতৃক, নদী নিয়ে, নদীকে বেস করে যে লাইফ, নদীমাতৃক জীবন, সেটা। দিস সংস আর অলসো অ্যাবাউট সোশ্যাল ইনইকুয়ালিটি, যেটা একটু আগে আমি বলতেছিলাম যে জাত গেল বলে এই গানে খুব অসাধারণ সোশ্যাল ইনইকুয়ালিটির কথা নিয়ে আসছেন লালন। যে বামন চন্ডাল চামার মুচি একই জলে হয় যে সুচি, জমে তো ভাই কাউরে ছাড়ে না। তোমার এত এত প্যারা কি, জম কি তোমার জন্য আলাদা ট্রিটমেন্ট নিয়ে আসে যে বামনরে আলাদা করে নিলাম আর চন্ডালরে আলাদা করে নিলাম? তা তো না। তাহলে দুনিয়া এত কাটাকাটি কেন, মারামারি কেন? অ্যান্ড পোয়েট্রি অ্যান্ড পোভার্টি অ্যান্ড অ্যাবাউট দ্য ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড অর সুপারন্যাচারাল ওয়ার্ল্ড, দুই ধরনের ওয়ার্ল্ডের কথাই হয়। হয় ম্যাটেরিয়াল প্রাত্যহিক জীবন নিয়ে, মানে দুনিয়ার ইয়া নিয়ে কথা হয়, অথবা আধ্যাত্মিক জীবন নিয়েও গান লেখা হয়। কেমন? এই যে ধরো, হায়রে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে ফুস, তোমরা এই গান শুনছো। এই ফুস ফুস ভুস দিয়ে যে কত অসাধারণ কথা বলা যায়। মানে বলতেছে যে মাটির মানুষ পূর্ণিমাতে ভাইসা গেছে নীল দরিয়া, এই যে নদীর কথা আসতেছে, পূর্ণিমাতে ভাইসা গেছে নীল দরিয়া, সোনার পিনিশ বানাইছিলাম যতন করিয়া। তার মানে পিনিশ বানাচ্ছে নৌকা, তো সোনা দিয়ে নৌকা বানাইছে। তার মানে এটা অ্যাকচুয়ালি নদী না, এটা পৃথিবীর সাথে মানুষের জীবনের তুলনা। পৃথিবী অনেক জাঁকজমক, তা আমি সেখানে চলার জন্য আমিও একটা নৌকা বানাইছি, মানে আমি আমার সাম্রাজ্য করতেছি, অর্থবিত্ত করতেছি, শিক্ষা দীক্ষা বাড়াচ্ছি। বাট এক সময় চেলায়া চলে পিনিশ, চলতেছে নর্মালি, ডুইবা গেলেই ফুস, একসময় তো ডুবে যাবে নৌকা, জীবন ফুরায় যাচ্ছে, জীবনের সাথে যেহেতু নৌকাকে তুলনা করতেছে। হাইরে মানুষ রঙিন মানুষ, দম ফুরাইলে ফুস। তাহলে এই যে নৌকা ডুবা গেলে ঠুস ফুস ঢুস, এইরকম কথার মধ্যে দিয়েও যে এত অসাধারণ জীবনবোধ, ওই যে ভিউজ অফ লাইফ নিয়ে আসা, ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের সাথে ফিলোসফিক্যাল বা সুপারন্যাচারাল ওয়ার্ল্ডকে, আধ্যাত্মিকতাকে মেলানো, নৌকা নদী এগুলোর সাথে জীবনকে নিয়ে আসা, অমরলোকে চলে যাওয়া বা জান্নাত জাহান্নামে চলে যাওয়া বা আখিরাতকে কল্পনা করা, মানুষের জীবন শেষ হয়ে যাওয়ার পরিস্থিতি বোঝানো, এই যে অসাধারণ মেলবন্ধন, যে 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 কানেক্টিভিটিটা, যে কানেকশনটা তৈরি হয়, এইটাই হচ্ছে মানে আমরা দেখবো ফোক মিউজিকে আছে। মিস্টিক্যাল সংস হ্যাভ বিন কম্পোজড ইউজিং মেটাফর অফ রিভার অ্যান্ড বোট, মাত্র যেটা উদাহরণ দিলাম আমি অলরেডি, এটা খুব একটা মানে ম্যাক্সিমাম আমরা দেখবো নৌকা নদী এগুলো নিয়েই হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, since the country is basically riverine, the Vatiali forms, আচ্ছা ভাটিয়ালি, নতুন একটা ইয়া পাইলাম, আগে একটা পাইছিলাম বাউল, এখন পেলাম ভাটিয়ালি। ফর্মস, এই ফর্মস ওয়ার্ডটা হচ্ছে ভার্ব। ফর্ম থেকে, ফর্ম মানে হচ্ছে অরিজিনেট করা, গঠন করা, অরিজিনেট করা, ক্রিয়েট, ক্রিয়েট করা, অরিজিনেট করা বা তৈরি করা, হ্যাঁ, রেভলিউশনাইজ এরকম অর্থে পারে, ইভলভস এই অর্থে হইতে পারে। ভার্টিয়ালি ফর্ম করেছেন ইম্পর্টেন্ট জনরা। জনরা ওয়ার্ডটাকে আমরা পাবো যখন আমরা নাউনের ক্লাস করবো, জেনার থেকে আসছে জনরা, এটা হচ্ছে একটা স্টাইল, জেনার মানে হচ্ছে স্টাইল, এটা একটা নতুন স্টাইল শুরু করেছে ফোক মিউজিক। ফোক মিউজিকের এটা আলাদা স্টাইল বা কাইন্ড, কাইন্ড ওয়ার্ডটাকে আমরা ব্যবহার করতে পারি, দুইটা একসাথে লিখে ব্যবহার করি, কাইন্ড বা স্টাইলকে আমরা ব্যবহার করতে পারি। Nature plays a role in providing the content and rhyme of folk music. Nature
ইম্পর্টেন্ট রোল প্লে করে ইন প্রোভাইডিং দ্য কন্টেন্ট অ্যান্ড রাইম ফোক মিউজিক। এটা আমি অলরেডি ব্যাখ্যা করে ফেলছি যে নেচার কিভাবে সবচেয়ে গুরুত্ব, ওই যে নদী মাতৃক, নেচার খুব গুরুত্বপূর্ণ রোল প্রোভাইড করে কন্টেন্ট দেওয়ার ক্ষেত্রে। আচ্ছা, আর একবার বুঝে আরেকটা উদাহরণ দেয় যেটা খুব কমন গান তোমাদের কাছে, এবং আমি আমি খুব মানে আমি সব ব্যাচে বলছি, যতবার আমি এটা পড়াইতে যাই এবং আমি সবসময় বলবো যে আরেকবার একটা রবীন্দ্রনাথ বা নজরুল বাংলাদেশে পয়দা হয়ে যাওয়া সম্ভব না। হতে পারে যে একটা রবীন্দ্রনাথ চলে আসছে, আবার নজরুল চলে আসছে, যেহেতু হুমায়ুন আহমেদ একটা আসছে তার মানে আসা সম্ভব। কিন্তু এই যে সিম্পল ভাষায় ওরে নীল দরিয়া, মানে আমাদের এদের ছাড়িয়া বন্দি হয়ে মনোহর পাখি কান্দে রয়ে, এই গান আসা সম্ভব না এরকম টাইপের। কারণ কি? কারণ হচ্ছে বাচ্চারা বা এই জেনারেশনের লোকজন এখন নদীর কাছে যায়ই না পূর্ণিমার সময়। বুঝবে কেমনে নদী কি জিনিস, চাঁদ কি জিনিস, ওই রাতের অন্ধকারে মায়াবী আলো কি জিনিস বুঝে না। পাবজি খেলের যুগের লোকজন আসতে পারে, সাহিত্য মনে আসতে পারে, বাট ওই যে নদী হারায় যাচ্ছে, আমরা আর কেমনে তুলে নিয়ে আসবো কোনো জিনিস। তাহলে এই যে কন্টেন্ট প্রোভাইড করতেছে, গান তৈরি হচ্ছে কিসের ভিত্তিতে? ওই নেচার আমাদেরকে যে কন্টেন্টগুলো দিচ্ছে, ওরে নীল দরিয়া আমাদের এদের ছেড়ে, কাছের মানুষ দূরে থেকে, এই যে কথাগুলা নর্মাল নদীর সাথে মিলায় বা নেচারের সাথে মিলায়, প্রকৃতির সাথে মিলায়, এই জিনিসগুলো আস্তে আস্তে হারায় যাচ্ছে। দ্য ফোক মিউজিক অফ বাংলাদেশ ভ্যারিজ। এই যে ভ্যারি ভার্বটা কোথায় গেল? এই যে ভ্যারি, এই ভার্বটা যখন সিঙ্গুলার সাবজেক্টের সাথে বসে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তার সাথে এস বা ইএস ব্যবহৃত হচ্ছে, আর কোনো ডিফারেন্স নাই। ভ্যারিজ ফ্রম রিজিয়ন টু রিজিয়ন, এক রিজিয়ন থেকে আরেক রিজিয়ন এটা ভ্যারি করে, ডিফারেন্ট হয়। হ্যাঁ, আচ্ছা। রিফ্লেক্টিং চেঞ্জেস ইন ন্যাচারাল এনভায়রনমেন্ট অ্যান্ড ডায়ালেক্ট পিপল ইউজ। কি রিফ্লেক্ট করে? এই চেঞ্জের মাধ্যমে কি রিফ্লেক্ট করে? চেঞ্জেস ইন ন্যাচারাল এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট যেভাবে ভিন্ন হচ্ছে বিভিন্ন নেচারে। রংপুরে তো নদী নাই যেটা ভাঙা ফেলে সবকিছু, তো রংপুরের মানুষ তো সর্বনাশা পদ্মা নদীর গান বানাবে না, এটা রাজশাহীর মানুষজন বানাবে, বা এই সাইডে এসে মেঘনারে ধরে ধরে যারা বড় হচ্ছে চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুরের লোকজন বানাবে এই গান। আবার রংপুর কি গাবে? ওই যে কোনো একটা নর্মালি তারা যে ইয়াটা গাবে সেটা হচ্ছে, যখন আমরা দেখব রংপুরের মানুষজন কি রংপুরের মানুষজন আবার ওই তাদের খরা দুঃখ এগুলো নিয়ে গাচ্ছে। আবার অন্যদিকে আমরা যদি সিলেটের দিকে যাই, আমরা দেখবো যে আরেক ধরনের তাদের মিস্টিক্যাল কিছু কথাবার্তা, তারা ধর্মকর্ম নিয়ে, যেহেতু এখানে বাংলাদেশে ইসলামের শুরুর দিকটা সিলেট অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখছে, আমরা দেখবো সেখানে ধর্মীয় গান বা ধর্মকে বেস করে গান হচ্ছে। তার মানে এই যে চেঞ্জ হচ্ছে ন্যাচারাল এনভায়রনমেন্ট, ডায়ালেক্ট দ্যাট পিপল ইউজ, মানুষ যেই ধরনের কথাবার্তাকে ব্যবহার করে সেগুলো ব্যবহারের মাধ্যমেই এইটাকেই রিফ্লেক্ট করতেছে। যেহেতু বাংলাদেশে ভ্যারি করে ফোক মিউজিক, এটার বেসমেন্ট কি? কারণ ন্যাচারাল এনভায়রনমেন্ট চেঞ্জ হচ্ছে, মানুষের ডায়ালেক্ট চেঞ্জ হচ্ছে। দাস দেয়ার আর নর্দার্ন ভাওয়াইয়া, ওয়েস্টার্ন ভাটিয়ালি অ্যান্ড সাউদার্ন বাউলসাম। তাহলে কি কি জিনিস আমরা পাই? কয়েকটা জিনিস পাইলাম, যে এর মধ্যে বিভাগে কি কি হয়েছে। নর্দার্ন ভাওয়াইয়া, উত্তরে ভাওয়াইয়া আছে, ইস্টে আমরা ভাটিয়ালি পাই, সাউথে আমরা পাই হচ্ছে বাউল সং। ওকে, the culture and the lifestyle of different ethnic minorities such as Chakma, Manipur, Santhal, Tripuras, এরা এসে also have influenced folk. আচ্ছা, the culture and lifestyle এইটা এসে have also influenced folk music. কাদের কালচার অ্যান্ড লাইফস্টাইল? এই মাঝখানে হচ্ছে এই যে ডিফারেন্ট এথনিক মাইনরিটিস যারা আছে, চাকমা, বার্মা, মণিপুরি, সাঁওতাল। সাঁওতাল স্যান্টাল কেন বানানটা? স্যান্টাল বানানটা হওয়ার কারণটা হচ্ছে এই মূলত বাংলা আমরা উচ্চারণ যেটা করি, সাঁওতাল এই চন্দ্রবিন্দু আছে, বা সাঁও বললেও এইখানে একটা চন্দ্রবিন্দু আছে। রাজশাহীতে সাঁওতালরা আছে, আমি গেছিলাম ওইখানে ওদের এলাকায়। আচ্ছা, their interaction with Bengali culture and lifestyle over the years has been clearly reflected and the richness of our folk music. প্রশ্ন আসবে এখান থেকে একাডেমিকে, যে এতে মাইনরিটিরা কিসে অবদান রাখছে? তাহলে আমরা বলবো যে দেয়ার ইন্টারাকশন, বাংলার সাথে তাদের যে ইন্টারাকশন, যে কানেকশন, তাদের যে কানেকশন তৈরি হয়েছে, হ্যাঁ, তাদের যে কানেকশন, হ্যাঁ, তাদের কানেকশনটা কি করছে বাঙালির সাথে? এইটা ক্লিয়ারলি রিফ্লেক্টেড দ্য রিচনেস, আমাদের যে রিচনেস আছে আমাদের ফোক মিউজিকের, যে সমৃদ্ধতা, যে অ্যাফ্লুয়েন্ট, আমরা সেইটাকে আরো সমৃদ্ধ করছে, আর কিছুই না। তাহলে এটাই আমরা অ্যান্সার করে দিব, যে এটাই আসছে। দ্য ফোক সং মে বি সিং ইন্ডিভিজুয়াল অর ইন কোরাস। একটু আগে আমরা এটা নিয়ে ব্যাখ্যা করছি, সেটাকে আবার বর্ণনা করতেছে। ইন্ডিভিজুয়ালি গাইতে পারে, কোরাসও গাইতে পারে। কোরাস শব্দটাকে কখন দেখছিলাম আমরা, যে গ্রুপে হইতে পারে, ওই গ্রুপ কথাটারই আমরা কোরাস ডাকতেছি। ফোক সং ইন্ডিভিজুয়ালি ইনক্লুড বাউল,
ভাটিয়ালি, মুর্শিদি, মারফতি। তাহলে ইন্ডিভিজুয়ালি যেগুলা গায়, ইন্ডিভিজুয়াল সংগুলা কোনগুলা সেটাকে যদি আমরা একটু দেখি, ইন্ডিভিজুয়ালি যেগুলা গাওয়া হয় সেগুলোর মধ্যে আছে হচ্ছে মারফতি, মুর্শিদি, ভাটিয়ালি এবং বাউল। আচ্ছা, কোরাসে যেগুলা গায় তারা কারা? কোরাস ইনক্লুড করে হচ্ছে কবি গান, লেটো, একলাব, গম্ভীরা। লেটো বলার সাথে সাথে তোমাদের মাথায় বাস করার কথা যে আমাদের কাজী নজরুল ইসলাম ব্রো উনি লেটোর দলে গান গাইতেন। সো ওই যে লেটো একসাথে মিলে সবাই হুজুরের একটা গান গাওয়া হয়, এটা তোমরা ইউটিউব করলে শুনতে পারবা যে কোন ধরনের গান। Some are regional in character but others are common in both Bangladesh and West Bengal. যেহেতু ওয়েস্ট বেঙ্গলের ভাষাও বাংলা, বাংলাদেশের সাথে তাদের ম্যাক্সিমাম সং রিজিওনাল কিছু কিছু আছে, বাট দেখবো মোস্টলি মিলে যায়। Similarly, some belongs to distinctively one religious community like Hindus or Muslims. মুসলমানদের বা হিন্দুদের জন্য আলাদা আলাদা কিছু গান আছে যাতে ধর্ম নিয়ে লিখে, আদার ক্রস রিলিজিয়াস বাউন্ডারিজ, অন্যান্যগুলো রিলিজিয়াস বাউন্ডারি ক্রস করে যায় বা সর্বধর্মের হয়। Some songs belong exclusively, distinctively, specially, এই প্রত্যেকটা ওয়ার্ড একই ধরনের হয়, ঠিক আছে? এটাকে একসাথে মার্ক করে রাখতে পারো। এক্সক্লুসিভলি টু মেন অ্যান্ড আদার্স টু ওমেন, while some are sung by both in men and women. কিছু কিছু যা শুধু মেয়েরাই গায় এমন কিছু গান আছে, বা কিছু কিছু জিনিস শুধু ছেলেরাই গায় এমন আছে, বা দুই দল মিলেও গায় তেমনও আছে। মেয়েদের জন্য স্পেশালি কিছু গান আছে, সেটা কেমন আলাদা করে বর্ণনা করতেছে। দ্যাটস অনলি ফর ওমেন কম্পোজ অ্যান্ড সিং, মেয়েরাই গাবে, মেয়েরাই লিখবে, সেটা হচ্ছে ব্রত গান, মেইলি গীত। এই দুইটা গান আছে যেটা মেয়েরাই গায়, ব্রত গান এবং মেইলি গীত, বিয়ের সময় গায় বা অন্য কোনো সময় গায়, ভুলে গেছি এক্স্যাক্টলি। আরেকটা যেটা আমরা দেখবো, মেয়ে এবং ছেলে একসাথে গাচ্ছে, ফর বোথ মেন এন্ড ওমেন পার্টিসিপেট ওর প্র্যাকটিস, সেটা হচ্ছে রুফ বিটিং। বোথ ওমেন এন্ড মেন প্র্যাকটিস যেটা করে সেটা হচ্ছে রুফ বিটিং। ছাদ পেটানোর সময় এটা হয়, যে ফার্মিং যখন হয়, রুফটপে যখন ফার্মিং করে তখন ওইখানে বসে হারভেস্ট করতে করতে একসাথে তারা গান গেয়ে গেয়ে কাজটা করে, এটাকে বলে হচ্ছে রুফ বিটিং। ওকে, সো এই ছিল ওভারঅল আমরা যে টপিকটা পড়লাম। আই গেস তোমাদের এটাতে কোনো প্রবলেম হবে না। এমসিকিউ গুলো তোমরা অবশ্যই থাকবে, তোমাদের এটা হোমওয়ার্ক নিজেরাই করবা, প্র্যাকটিস শিটে এগুলোর অ্যান্সার দেওয়া থাকবে, যদি কোনো সমস্যা হয় সেখানে জিজ্ঞেস করবা, আদারওয়াইজ আমরা ডিসকাশন গ্রুপে এগুলো নিয়ে কথা বলবো। এর বাইরে শর্ট কোশ্চেন যেগুলো, হোয়াট ইজ ফোক মিউজিক, একদম শুরুতে যে প্যাসেজ যেটা ছিল, যে কনসিস্ট অফ হোয়াট, কনসিস্টস অফ অর্ডিনারি পিপলের সং, এইটা একটা। আরেকটা হচ্ছে অরিজিনেটেড অ্যান্ড ট্রান্সমিটেড, শুধু এটা অ্যাড করে দিবা, ঠিক আছে? ট্রান্সমিটেড ওরালি ট্রান্সমিট হয়েছে এবং অরিজিনেট হয়েছে, এই ওয়ার্ডটাকে ইউজ করবা, প্যারাফ্রেজ করে লিখবা। আচ্ছা, হাউ দ্য কালচার অফ অর্ডিনারি পিপল ইম্প্যাক্টস ফোক মিউজিক। ডেফিনেটলি আমরা দেখবো যে এখানে ল্যাঙ্গুয়েজ ইউজ হয়, তাদের মতো করে নেচার আসে, তারা যেই পরিবেশে বসবাস করে সেই জায়গা থেকে তাদের লোকাল ডায়ালেক্ট ব্যবহার হচ্ছে, ঠিক আছে? লোকাল ডায়ালেক্ট ব্যবহার হচ্ছে, তাদের ডেইলি সরোজ অ্যান্ড জয়স, দুঃখ আনন্দ দুর্দশ, এগুলো নিয়ে কাজ করতেছি আমরা। সো মিলে ঝিলে 4-5টা লাইন দিয়ে দিব আমরা, তাইলে না। আচ্ছা, ডিসক্রাইব দ্য সেভারাল ট্রেটস অফ ফোক মিউজিক। ট্রেটস মানে হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স বর্ণনা করতে বলছে। তার মানে এখানে 11টা ছিল, 10 থেকে 11টা ছিল, যে কোনো 4-5টা লিখবে, এর বেশি না, বা ওইগুলাকে 4-5টার মধ্যে সমাধান করে ফেলবা ক্যারেক্টারিস্টিক্স এর পেজটা থেকে। আচ্ছা, এক্সপ্লেইন দ্য ভ্যারাইটি অফ ফোক মিউজিক ইন বাংলাদেশ। আচ্ছা, এখানে বর্ণনা করার মধ্যে যা যা আছে সেটা হচ্ছে নর্দার্নে কারা কারা আছে, সাউথ সাইডে কারা কারা আছে, ইস্টে কারা কারা আছে, এগুলো হচ্ছে প্রথম বর্ণনার জায়গা, বর্ণনা করবা। পাশাপাশি যে ধর্মের ভিত্তিতে কয়েকজনরা আছে, ম্যান এন্ড ওমেন আলাদা কোন কোন গায়, হ্যাঁ, ম্যান এন্ড ওমেন একসাথে গায় কোনো কিছু আছে কিনা, ওমেনদের জন্য আলাদা কিছু আছে কিনা, হ্যাঁ, এই কয়টা জিনিস আলাদা করে বর্ণনা করে দিবা, তাইলেই ভ্যারাইটি পুরাটা উঠে আসবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তার আগে একটু বর্ণনা করে নিতে পারবা যে ভ্যারাইটি কেন হয়, ওয়াই, কারণ এই জিনিসটা বর্ণনা করবা। ওয়াই কারণ হচ্ছে নেচার যেভাবে চেঞ্জ হচ্ছে এবং মানুষের ডায়ালেক্ট যেভাবে চেঞ্জ হয় সেই জায়গার ভিত্তিতে। এগুলো তোমরা নিজেরাই করবা, প্রত্যেক ক্লাসে আমি বলে এবং বলবো তোমরাই করবা। আমরা খাতা জমার একটা সেকশন খুলবো, সেখানে খাতা জমা দিব, আমরা চেক করে দিব যদি তোমাদের হচ্ছে কিনা ডেভেলপ, সেটা দেখবো। আর একান্ত না পারলে সেটা হচ্ছে তোমরা ওই প্র্যাকটিস শিটে দেওয়া থাকবে, দেখা যায়, কিন্তু মুখস্থ করো না প্লিজ। আমি চাই যে আমার স্টুডেন্ট অন্তত এটা শিখুক, যে মুখস্থ না করে নিজের ভাষায় লেখার অভ্যাসটা তৈরি হতে হবে। আচ্ছা, হাইলাইট দ্য রিফ্লেকশন অফ নেচার কম্পোজিং প্রিসক্রাইবিং দ্য ভ্যারিয়েশন অফ ডিফারেন্ট রিলিজিয়নস। আচ্ছা,
বিভিন্ন রিজিয়নের এইটা নিজেরা এইচডাব্লিউ করবে। এই প্রশ্ন থেকে কি বুঝছো তোমরা, কি লিখতে পারো, এটা আমি দেখতে চাই। আচ্ছা, ডিফারেন্ট এথনিক মাইনরিটির যে ইনফ্লুয়েন্স করছে ফোক মিউজিককে কীভাবে, এক্স্যাক্টলি যেই প্যারাটা আছে ওইটাকে ধরে প্যারাফ্রেজ করে দিবা। ঠিক আছে, এক্স্যাক্টলি যা আছে সেটাকে ধরেই প্যারাফ্রেজ করবা। আচ্ছা, ফ্লোচার্টে যাবা, কম্পোজ বাই এর উপরে ক্যারেক্টারিস্টিক্স অনেকগুলো আছে, এখান থেকে যে কোনো পাঁচটা নিয়ে আসবা, ওই এক্সাক্ট প্যারাটা ইজি। আরেকটা আছে রিজিওনাল ডিফারেন্সেসের ভিত্তিতে, নর্দার্ন ভাওয়াইয়াদে আছে, তাহলে তুমি ইস্ট আর হচ্ছে সাউথ এই দুইটা তোমার কাছে আছে। তারপরে তুমি রিলিজিয়াস দিবা, মারফতি কোন কোন জায়গা, এইখানে ম্যান অ্যান্ড ওমেনকে নিয়ে আলাদা বর্ণনা করতে পারবা। ঠিক আছে, ভিত্তিতে দিয়ে দিবা, শেষ। সামারি যদি আসে পুরো প্যাসেজটাকে প্যারাফ্রেজ করবা, দ্যাটস ইট। নির্দিষ্ট একটা অংশ আসবে, এগুলো হচ্ছে আমরা হচ্ছে ইয়েতে দিয়ে দিব তোমাদেরকে প্র্যাকটিস শিটে। এইটা বইয়ের যে অ্যাক্টিভিটিস আছে ওগুলো করবা, অ্যাডমিশনের সময় এগুলো কাজে লাগবে ইনশাআল্লাহ। ওকে, পরের লেসনটা হচ্ছে, যদি তোমাদের কারো কোনো প্রশ্ন না থাকে, পরের লেসনটা হচ্ছে ক্রাফট। ক্রাফটে যাওয়ার আগে একটু নামাজের বিরতি দিচ্ছি, নামাজের টাইম ফুরে যাচ্ছে যেহেতু একটু দেরি আজকে ক্লাস শুরু হয়েছে। নামাজের জন্য আমরা 5 মিনিট ব্রেক নিচ্ছি ইনশাআল্লাহ। হ্যাঁ, তোমরা দ্রুত করে আসো, এখন বাজে হচ্ছে 6:42, সরি 4:42, 4:42 থেকে আমরা 4:48 এর মধ্যে আসবো ইনশাআল্লাহ। ঠিক আছে, জাস্ট নামাজটা পড়ে আসবো, একটু ওয়েট করো।
আশা করি আমাকে শুনতে পাচ্ছ। আমরা নামাজের ব্রেক শেষে ফিরে আসলাম, যেহেতু আসলে আমাদের সময় কম থাকে এখন। ওকে, চলো চলো লেটস, আচ্ছা লেসন 4 এ আমরা দেখবো ক্রাফট নিয়ে আলোচনা হচ্ছে, রাইট? ক্রাফট নিয়ে আলোচনা হচ্ছে, হোয়াট ইজ ক্রাফট সেটা আমরা বলার চেষ্টা করব। এর আগের যে লেসনটা এটার সাথে কিছুটা রিলেটেড, প্রথম দু একটা লাইন, কারণ আগের লেসনটা ছিল হচ্ছে আর্ট নিয়ে, যেটা আমরা আলাদা লেসনে পড়েছি, ওটা মানে সামনে পড়বো, যেটা রেকর্ডেড দেখতেছো পরে পেয়ে যাবে। লেসন 3 এর সাথে এটা কিছুটা রিলেটেড হবে। ওকে, ওয়াইল বলতেছে আর্ট ইজ কনসিডার্ড ইনটিউটিভ অ্যান্ড ভিশনারি। আর্টটা হচ্ছে, ইনটিউটিভ শব্দের অর্থ হচ্ছে সগাত, মানে তুমি নিজের কিছু চিন্তাকে, নিজের কিছু ভিশনকে অ্যাড করলা, লিখলা, আঁকাইলা, আঁকিবুকি করলা, এটা দিয়ে একটা বুঝাচ্ছ, বানাইছো একটা, ধরো তুমি একটা হাত লিখছো, একটা ইয়া ছিল, মানে কি বলে এটাকে, যে ঢাকা ইউনিভার্সিটির এখানে একটা লোগো করা ছিল একসময়, এরকম হাত, বঙ্গবন্ধুর হাত ছিল। তো এটা কি শুধু একটা হাত আঁকাইলে না, তো বঙ্গবন্ধু যখন ৭ই মার্চের ভাষণ এটা দিচ্ছে, তখন এটা একটা ঐক্যের মতো ছিল, যে বাংলাদেশের সবাই তার ডাকে যুদ্ধ করছে। বা তুমি যখন এখন দেখবা আবু সাইদ, এটা জাস্ট নর্মালি তুমি যদি এখন এটা আঁকাও, হাত প্রসারিত করা, শুধুমাত্র এটা একটা আর্ট না, এইটাকে বোঝায় সাহস, মানে দৃপ্ততা, মানুষের যে অন্যায়ের প্রতি প্রতিবাদ, ফ্যাসিজমের প্রতি যে মানুষের ধিক্কার, শেখ হাসিনা বা আওয়ামী লীগের প্রতি যে মানুষের যে ঘৃণা, সেটার একটা প্রতীক হচ্ছে এইটা, যদি আমরা আর্ট আঁকি। তো ওয়েল আর্ট ইজ কনসিডার টু বি ইনটিউটিভ হয়, এটা ভিশনারি হয়, হ্যাঁ, ফার্স্ট অ্যাটনেস থাকে ওটাতে, অনেক বছর অনেক কিছু চলে সেটাতে। ক্রাফট ইজ সিন্স টু বি প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অফ সার্টেন স্কিল। ক্রাফট সাধারণত প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অফ সার্টেন স্কিল, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অফ সার্টেন স্কিলস, একদম নর্মাল কিছু প্র্যাকটিক্যাল জিনিস ক্রাফটের মাধ্যমে বোঝায়। সেটা কি? ফর প্রডিউসিং অবজেক্টস অফ এভরিডে ইউজ, যেটার মাধ্যমে ডেইলি ব্যবহার্য, প্রডিউসিং অবজেক্টস অফ ডেইলি ইউজেস, দৈনন্দিন ব্যবহার্য কিছু জিনিসকে প্রডিউস করা হবে, বানানো হবে। দ্যাট আর অফেন বিউটিফুল টু লুক এট, যেটা ম্যাক্সিমাম বা বেশিরভাগ সময় দেখতে খুবই সুন্দর হয়। কারা তারা? সেইখানে আমরা দেখবো তারা পটারি হয়, মেটাল উড হয়, মেটাল অথবা উড মানে সেটা মেটালের হইতে পারে, কাচের হইতে কাঠের হইতে পারে, কেন ও বাঁশের আইটেম হইতে পারে, জুয়েলারি হইতে পারে, হ্যাঁ, জুয়েলারি হইতে পারে, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট হইতে পারে। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের মধ্যে কারা পড়ে? লাইক একতারা, ঢোল, হ্যাঁ, ফ্লুট, বাঁশি, এগুলো হইতে পারে। অথবা আমরা দেখবো আলাদা করে কিভাবে হইতে পারে, টেক্সটাইল আইটেম হইতে পারে। এই যে এটা একটা টেক্সটাইল আইটেম, যেটা নিচে এক্স্যাক্টলি দেখতেছো, এটা একটা শতরঞ্জি টাইপ, যেটা ফ্লোর ম্যাট, একটু পর আলোচনা হবে বা তোমরা অনেকে চেনো। তাহলে আরেকবার পড়ি পুরো বিশাল একটা লাইন। কিছু টেক্সটাইল আইটেম, ঢোল, ফ্লুয়েট, একতারা, যেগুলো ইনস্ট্রুমেন্ট হয় মিউজিক্যাল, অথবা জুয়েলারি কিংবা ব্যাম্বু, বাঁশের বানানো কোনো আইটেম, অথবা কাঠ কিংবা মেটালের কোনো আইটেম, কিংবা পটারি টাইপ, এই টাইপের জিনিসগুলা যেগুলো দেখতে সুন্দর এবং প্রতিদিনের ব্যবহার্যের কাজে লাগে, এমন জিনিস তৈরি করার স্কিল যেইটা, সেইটার মাধ্যমে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটা, সেটাকে বানানোটাই হচ্ছে ক্রাফট। কনসেপ্ট ক্লিয়ার? যেইখানে আর্ট, আগের লেসন 3-তে যেটা আছে, সেই লেসনে বলা হয়েছিল যে ক্রাফট হচ্ছে, আর্ট হচ্ছে খুবই ভিশনারি বা ইনটিউটিভ হয়, সেখানে প্র্যাকটিক্যাল ব্যবহারটা, কোন কোন জায়গায় প্র্যাকটিক্যালিটি ব্যবহার করে আমরা এই জিনিসগুলোকে বর্ণনা করছি। ওকে, এখানে পারবা না এমন কোনো ওয়ার্ডই নাই। ওকে, পিপল হু প্র্যাকটিস ক্রাফট আর কল্ড ক্রাফট পার্সনস। বিউপিতে গত বছর ডিরেক্ট এই প্রশ্নটা আসছিল, যে যেই লোকেরা প্র্যাকটিস করে ক্রাফট, তাদেরকে কি বলে? তাদেরকে বলা হয় ক্রাফট পার্সন অথবা আর্টিসান, দুইটাই ছিল অপশনে, দুইটাই মানে ড্যাশ দিয়ে দুইটাই ছিল। তাহলে পিপল হু প্র্যাকটিস ক্রাফট পার্সন আর কল্ড ক্রাফট পার্সন অথবা আর্টিসান, যারা ক্রাফট নিয়ে কাজ করে তাদেরকে হয় ক্রাফট পার্সন বলা হয়, অথবা আমরা আর্টিসান বলি তাদেরকে। হু পিক আপ দেয়ার, এই যে আর্টিসান যারা হু পিক আপ দেয়ার স্কিল, এই লোকেরা তাদের স্কিলটাকে পায় আন্ডার দ্য গাইডেন্স অফ ওল্ডার অ্যান্ড মোর এক্সপিরিয়েন্সড আর্টিসান, তাদের চেয়ে একটু বয়োজ্যেষ্ঠ অথবা আরো এক্সপিরিয়েন্সড আর্টিসানের কাছ থেকে তারা এই স্কিলগুলো পায়। তার মানে সে প্রথমে যে কাজে ঢুকে হাতে হাতে শিখে, তাঁত কেমনে বুনতে হয়, কিংবা কাঠ কেমনে খোদাই করে করে পুতুল বানাইতে হয়, হাতে হাতে শিখে, বাঁশ কেটে কেমনে বাঁশি বানাইতে হয়, হাতে হাতে শিখে, কাপড়ের পর কাপড় বোনা দিয়ে, সুই দিয়ে, বড় বড় সুই দিয়ে কিভাবে একটা শতরঞ্জি বানাইতে হয়, এটা সে হাতে হাতে শিখে। সো দ্য ট্রেনিং দি রিসিভ দাস অন জব ট্রেনিং, দেখো অন জবের, অন দ্য জব ট্রেনিং, অন দ্য জব মানে হচ্ছে
প্র্যাকটিক্যাল। বাংলায় আমরা যেটা বলি হাতে কলমে, এই ওয়ার্ডটাকে ইউজ করে এটাই লিখে রাখো, হাতে কলমে শেখা, এই প্র্যাকটিসটা তারা পায়, ঠিক আছে। অন দ্য জব ট্রেনিং, তারা হাতে কলমে শেখে। অফেন কামস ফ্রম সেম ফ্যামিলি, মোস্টলি আমরা দেখি এরা ম্যাক্সিমামই এই যে ওল্ডার যাদের কাছ থেকে শেখে তাদের বংশের সিনিয়র যারা, দাদা করছে, দাদার পরে বাবাও করছে, বাবার পরে এখন ছেলেও করে। বাংলাদেশ হ্যাজ আ রিচ ট্রেডিশন অফ ক্রাফট as the country has been until very recently dependent on agriculture. Most people lived in the village. বাংলাদেশে যেহেতু বেশিরভাগ মানুষ এগ্রিকালচারের উপর ডিপেন্ড করতো এবং আনটিল ভেরি রিসেন্টলি তারা গ্রামেই বসবাস করে এখনও, ঠিক আছে, বা করতো। বাংলাদেশে একটা রিচ হিস্ট্রি রয়ে গেছে কিসের উপরে? ক্রাফটের উপর। রুরাল কমিউনিটি সাধারণত রিলাইড অন, দাগ দো রিলাইড অনে একসাথে বসে, ডিপেন্ড করা, রিলাইড অন মানে ডিপেন্ড করা বা ভরসা করা, হ্যাঁ, ট্রাস্ট অথবা ডিপেন্ড, তাদের উপরে নির্ভর করা, ডিপেন্ড অন আর্টিসান টু সাপ্লাই দেম নেসেসারি হাউস হোল্ড আইটেম, রেগুলার হাউস হোল্ড আইটেমগুলো তাদেরকে দিবে, এই প্রোভাইড করবে, এই জন্যই তারা মানে ডিপেন্ড করতো। বাট communities also needed object to help them with social occasions such wedding, religious rituals, festivals, পার্সোনাল ইউজের জন্য তাদের এই কিগুলো দরকার ছিল, ঠিক আছে। রিলিজিয়াস রিচুয়াল কিংবা ফেস্টিভ্যাল অ্যান্ড পার্সোনাল ইউজের জন্য এগুলো দরকার হইতো। সো দে অলসো নিডেড আইটেমস ইউজ ট্রেড অ্যান্ড কমার্স, ট্রেড অ্যান্ড কমার্সের জন্য তাদের আইটেমগুলো লাগতো। ক্রাফটস ওয়ার্কস দ্যাটস রেঞ্জ ফ্রম উইনোভিং বাস্কেটস টু ক্লে ওয়েল ল্যাম্পস, ফ্রম হ্যান্ডহেল্ড ফ্যানস টু মেটাল কয়েন্স। তাহলে কী কী জিনিস আমরা দেখলাম ক্রাফট ওয়ার্কের মধ্যে? কীভাবে? উইনোইং বাস্কেট, ওই যে ঝুড়ি বোনা থেকে শুরু করে ক্লে ওয়েল ল্যাম্প পর্যন্ত, ফ্রম হ্যান্ডহেল্ড ফ্যানস মানে হাত পাখা, যেটা নর্মালি হাতে যেই পাখা থাকে দেখবা ছোট ছোট, টু মেটাল কয়েন, ওই যে কয়েন দিয়ে যেসব অ্যান্টি বানায়, মালা বানায়, যে কোনো জিনিস পর্যন্ত এটা হইতে পারে, বিস্তৃত হয়। As artisans worked with their hands and produced domestic and decorative objects, তারা যেহেতু তাদের হাত দিয়ে কাজ করে, এই হাত দিয়ে কাজ করার জন্য এগুলাকে বলা হয় these came known to be as handicrafts, হাতের কাজের জিনিস। এবার বোধহয় অনেকের কাছে পরিচিত হয়ে গেছে, ঢাকা যাদের বাসা বিশেষ করে তারা দেখবা যে দোয়েল চত্বরে বা কার্জন এরিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এরিয়াগুলোতে প্রচুর পরিমাণে হ্যান্ডিক্রাফট জিনিস পাওয়া যায়। ঢাকা নাই যাদের, যে কোনো বিভাগীয় শহরে বা জেলা শহরের নিউ মার্কেট টাইপের যে জায়গাগুলো আছে বা বড় বাজার যেগুলো থাকে, সেখানে দেখবা যে হাতের বোনা জিনিস পাওয়া যায়, কাঁথা থেকে শুরু করে অন্য যে কোনো জিনিস। আসো, আর্ট অ্যান্ড আর্টওয়ার্ক বিয়ার্স দ্য সিগনেচার অফ ক্রিয়েটর। আর্টের সাথে বারবার আগের লেসনটার সাথে আমরা যাচ্ছি, কেন? পার্থক্যটা বুঝাইতে, যে আর্টওয়ার্কটা বিয়ার্স দ্য সিগনেচার অফ দ্য ক্রিয়েটর। জয়নুল যেই ছবি আঁকাইছে, সেই ছবি জয়নুলের লেখা, এটা সারা জীবন থাকবে। লিওনার্দো দা ভিঞ্চি যা আঁকাইছে বা পাবলো পিকাসো যা আঁকাইছে, তাদের সাইন থাকে এখনো, যারা ছবি আঁকে, হ্যাঁ, তাদের ছবির নিচে সাইন দেয়া থাকে। দ্য ভ্যালু অফ পেন্টিং, গ্রাফিক আর্টস, স্কাল্পচার ডিপেন্ডস অন দ্য স্ট্রাকচার অফ আর্টিস্ট। শহীদ মিনার কে আঁকাইছে? শহীদ মিনার কে বানাইছে? নর্মাল লোকজনকে কি, নর্মাল এলাকার কন্ট্রাক্টরে কি শহীদ মিনার বানানোর কন্ট্রাক্ট দেওয়া হবে? দেওয়া হবে না। বড় বড় ভাস্কর্য যারা বানায়, তাদের নিজেদের স্ট্রাকচার বুঝে তাদেরকে কাজ দেওয়া হয়। আচ্ছা, নো সাচ থিং হ্যাপেন্স ইন কেস অফ ক্রাফট ওয়ার্কের বেলায় এই জিনিস খাটে না। দ্য মেকার অফ টেরাকোটা ডল, ছোট অথবা শতরঞ্জি, এই যে কটন ফ্লোর ম্যাট, যেটা এই যে এটা, হ্যাঁ, মেকার অফ টেরাকোটা ডল অথবা শতরঞ্জি রিমেইনস অ্যানানিমাস। হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যানানিমাস? অ্যানানিমাস শব্দের অর্থ বানানোর জন্য লিখে রাখো প্রথমে। অ্যানানিমাস শব্দের অর্থ হচ্ছে আননোন, ঠিক আছে, যেটা জানা যায় না। বাট দ্য ওয়ার্ক রিটেইনস আ পার্সোনাল টাচ, কিন্তু কাজটা সবসময় একটা নিপুণ হাতে পার্সোনাল টাচে তৈরি হয়, কিন্তু এটার আমরা শিল্পীর নাম জানি না। আর এই যে এত জিনিসপাতি পাওয়া যায়, রঙে নিয়ে আসে গ্রামে থেকে, কারণ নাম লিখে দেয়, কিন্তু বইয়ের বেলায় কিন্তু ঠিকই লেখকের সাইন থাকে, ঠিক আছে। ওয়েন ইউ লুক এট আ 30-year-old নকশি কাঁথা, একটা নকশি কাঁথা যেটার বয়স 30 year old, খেয়াল করো, তোমাদেরকে গ্রামারের ক্লাস আমরা পড়াইছি 30 years হওয়ার কথা, কিন্তু ইয়ার কেন হলো? কারণ এটার সাথে ওল্ড আছে। এই পুরাটা মিলে একটা অ্যাডজেক্টিভ, এই পুরাটা, এটাকে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ বলে। এটা মডিফাই করছে কাকে? এই যে নকশি কাঁথা নামে যে নাউনটা আছে, এই নাউনটাকে মডিফাই করছে। দ্যাটস ওয়াই এটাকে হাইফেন অ্যাডজেক্টিভও বলে। তিনটার মাঝখানে হাইফেন থাকে। 30 year old, 30 বছর বয়সী বা পুরনো কাঁথা। 30 বছর বয়স পুরাটা বোঝায় না, মানে 30 years বোঝায় না।
উই ওয়ান্ডার, যখন আমরা তাকাই সেটার দিকে, উই ওয়ান্ডার অ্যাট ইটস মোটিভস অ্যান্ড ডিজাইন, এটার যে নিপুণতা, কার্য, ডিজাইন, সেটার দিকে আমরা তাকাই, দ্যাট পয়েন্ট অফ আর্টিস্ট ট্যালেন্ট ইটস মেক, কি সুন্দর করে নিপুণভাবে এটাকে বানানো হয়েছে। দ্য ফ্যাক্ট দ্যাট উই ডোন্ট নো হার নেম অর এনি ডিটেলস অ্যাবাউট হ্যার, ওই যে কে কে বানাইছে এটার ব্যাপারে আমরা জানি না সে কে, বাট doesn't take anything away from the appreciation of the maker's skills. তাহলে take away মানে ছিনিয়ে নিয়ে যাওয়া, এনিথিং অ্যাওয়ে, তাকে অ্যাপ্রিসিয়েশনের জায়গা থেকে কখনো, প্রেজওয়ার্দির জায়গা থেকে কখনো ছিনিয়ে নেওয়া যায় না। Indeed, the intimate nature of Katha and the tactile feeling it generates animate the work very inviting. তাহলে এই যে কাথার যে মানে অসাধারণ নৈপুণ্য বা তার যে কি বলবো বাহ্যিক সৌন্দর্য, এই ট্যাকটাইল ফিলিংটা আমাদের খুবই ইনভাইটিং হয়, আমাদেরকে খুবই আলোড়িত করে, আমাদেরকে মনোরঞ্জিত করে। এই খুবই সিম্পল ব্যাপার। তাহলে আর্টের ক্রাফটের মধ্যে পার্থক্যটা হচ্ছে যে আর্ট মানুষের ইনার কি বলবো এটাকে, যে এক ধরনের ফিলোসফি বলো, ইমাজিনেশন বলো, যে কোনো ভেতরের যে আলোড়ন সেটাকে বাইর করে নিয়ে আসে। আর ক্রাফট হচ্ছে ভাই যা হাতে আমার সম্ভব, যেই নিপুণতা আমি দেখাতে হবে সেই নিপুণতাকে প্রকাশ করতে হবে, প্র্যাকটিক্যাল, এইটুকুই পার্থক্য যায়। A craft work is a dynamic object, সবসময় ডাইনামিক হয়। হোয়াট ইজ দ্য মিনিং অফ ডাইনামিক? ডাইনামিক শব্দটার অর্থ হচ্ছে অলওয়েজ ইভলভিং, এই যে এইখানে দিছে অলওয়েজ ইভলভিং অ্যান্ড অলওয়েজ অ্যাব্রিস্ট অফ চেঞ্জিং, সবসময় পরিবর্তনশীল। এটা ঠিক অপোজিট, এটা হচ্ছে স্ট্যাটিক, যেটা থেমে আছে আর জীবনও চলবে না, স্টেবল। অপোজিট কিন্তু এটা আবার মানে সমান সমান মনে করে না, ঠিক আছে? যেটা চলে না, আর ডাইনামিক হচ্ছে যেটা চলে। এটা হচ্ছে অ্যান্টোনিম, লিখে দিন, আবার পরে বাজে মানে স্টেবল মানেই হচ্ছে ডাইনামিক। আচ্ছা, চেঞ্জেস ইন লাইফস্টাইল অ্যান্ড ম্যাটেরিয়াল কন্ডিশন হ্যাভ অ্যান ইম্প্যাক্ট অন ক্রাফটওয়ার্কস। আচ্ছা, ধরো এটা খুব মানে গুরুত্ব দিয়ে এটা বোঝার চেষ্টা করো যে চেঞ্জেস ইন লাইফস্টাইল অ্যান্ড ম্যাটেরিয়াল কন্ডিশনস, একটা সময় কি দিয়ে উদাহরণ দেয়, একটা সময় ইয়া তৈরি হইতো, গ্লাস বা কাপ তৈরি হইতো মাটি দিয়ে, কারণ মাটির বাইরে মানুষের কিছু ছিল না। এরপরে এই যে এখন আমি যেটাতে কফি খাচ্ছি এই মুহূর্তে, সেটা একই টেস্ট কফির, কিন্তু কাপ চেঞ্জ হয়েছে, সিরামিক, এই যে সাউন্ড। আবার এখন খুব কমন প্লাস্টিকের কাপ, একসময় প্লাস্টিকের চল ছিল না, এই যে প্লাস্টিকের বোতলও আছে আমার কাছে, এই যে প্লাস্টিক। সো ম্যাটেরিয়াল কন্ডিশনস চেঞ্জ হচ্ছে, অ্যাভেলেবেল হচ্ছে। আগে মাটি ছিল, এখন প্লাস্টিক বেশি চলে। আমার সামনে একটা চেয়ার আছে, এটাও প্লাস্টিকের, আরএফএলের যে চেয়ারগুলো, কিন্তু বানাইছে এমনভাবে দেখে মনে হচ্ছে বেতের। আগে যে বেত দিয়ে যেরকম এরকম এরকম ইয়া ছিল না, তোমরা দেখবে ঝুড়ি টুড়ি এখন ইয়া দিয়ে বানানো, আমার সামনে আর কিছু নাই, চেয়ার তুলতে পারতেছি না। সো তোমরা দেখবা যে ম্যাটেরিয়াল কন্ডিশন অথবা লাইফস্টাইল হিসেবে এখন কেন প্লাস্টিকের কিনা মানুষ, কারণ মানুষের লাইফ খুব মুভিং হয়ে গেছে। শহরের মানুষ আজকে এই বাসায় কালকে এই বাসায় কাঠের জিনিস উঠায় নিয়ে যাওয়া কঠিন, ভারী হয়, প্লাস্টিক কিনে রাখে। একটা ফালাই দিলেও সমস্যা নেই, 500 টাকা একটা জিনিস ফালাই চলে গেলাম, পরে একটা কিনে নিলাম। তো এইগুলা ক্রাফট ওয়ার্কস এবং তাদের প্রোডাকশনের উপরে কি করে, ইম্প্যাক্ট ফেলে। বাট সার্টেন ফর্মস অ্যান্ড মোটিভস অ্যান্ড স্টাইলস অ্যান্ড অ্যাস্থেটিক পারফরমেন্স, অ্যাস্থেটিক বানানটা লিখে রাখো, যদিও তোমরা এই ওয়ার্ডের সাথে পরিচিত হওয়া উচিত যেহেতু তোমরা জেনজি। অ্যাস্থেটিক মানে হচ্ছে যে বিউটিফিকেশনের যে জায়গা, হ্যাঁ বিউটি, এইটুকু নর্মালি লিখলেই হবে, নান্দনিকতা, সৌন্দর্যের এটা। ইট চেঞ্জেস লিটল ওভার দ্য টাইম, কিন্তু ওই যে আকাঙ্ক্ষার জায়গা, সৌন্দর্যের জায়গা, নিপুণতার জায়গা, এইটা চেঞ্জ হয় না। Suggesting that craft work can function as a stable signifier of community values and preference over time. স্টেবল সিগনিফায়ার, যদি আমরা একটা ডাইনামিক বলছি কিন্তু আবার তাকে স্টেবলও বলতেছি, কোন জায়গা থেকে, যে কমিউনিটির কি ভ্যালু দেয়, কি 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 প্রেফারেন্স তাদের আছে, টেস্টের জায়গায়, রুচির জায়গায়, সেটা পরিবর্তিতই থাকে। মানুষ সৌন্দর্যকে প্রাধান্য দেয়, অসাধারণ জিনিসের মূল্য দেয়, এটাই হচ্ছে স্টেবল। বাদ বাকি ফর্ম চেঞ্জ হইতে পারে, দ্যাট ডাজন্ট ম্যাটার। ওকে, আচ্ছা, তাইলে এমসিকিউ থাকলো তোমাদের হোমওয়ার্কের জন্য, এগুলো তোমরা করবা, নিজেরা করার চেষ্টা করবা। আমরা হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ক্রাফট অ্যান্ড আর্ট, আর্ট এবং ক্রাফটের মধ্যে পার্থক্য কি? আর্ট হচ্ছে ইনটিউটিভ এবং ভিশনারি, সেই ক্ষেত্রে আমরা ক্রাফটকে দেখব আলটিমেট একটা প্র্যাকটিক্যাল ইউজ, ঠিক আছে? এবং এখানে দৃশ্যত অনেক কিছু থাকে।
হাউ উইল ডিফাইন ক্রাফট, তুমি কিভাবে ক্রাফটকে ডিফাইন করবা, যেহেতু তুমিই করবা, তুমি হোমওয়ার্ক দিবা, এটা ডিফাইন করবা কীভাবে, কোন জায়গা থেকে আমরা পাবো। ক্রাফটের জন্য আমরা দেখবো যে ক্রাফটটা খুবই মানে এটা ক্যারেক্টারিস্টিক্সগুলো কী কী সেটাকে আমরা প্রথমে নিয়ে আসবো। ট্রেডসগুলো কী কী, ট্রেডসের মধ্যে আমরা কী কী পাচ্ছি, এটা জেনারেশনাল, হ্যাঁ জেনারেশনাল। তারপরে আর কি আছে, অন দ্য জব ট্রেনিং হয়, এটার অন দ্য জব ট্রেনিং হয়। আর কি হয় আমরা দেখব, এটা খুবই মানে নান্দনিক, অ্যাস্থেটিক ভিউ খুবই অসাধারণ, ঠিক আছে, অ্যাস্থেটিক ভিউ খুবই পারফেক্ট বা অসাধারণ। এই জিনিসগুলোকে আমরা উঠে নিয়ে আসবো, আরো দু একটা তোমার মতো দিব। হাউ ক্যান ইউ এক্সপ্লেইন দ্য হ্যান্ডিক্রাফট সেগমেন্ট, ক্যান ইউ এক্সপ্লেইন হাউ দ্য হ্যান্ডিক্রাফট সেগমেন্ট, ডেফিনেটলি এক্সপ্লেইন করতে পারবো আমরা, কেন পারবো না। হ্যান্ডিক্রাফট কীভাবে বানায়, প্রথমে এটা হচ্ছে যারা বানায় তাদেরকে কি বলে সেটা দিবা, এটা রিলেটেড, ক্রাফটসম্যান, অথবা তাদেরকে বলা হচ্ছে আর্টিজান দিলা। তারপর আমরা বর্ণনা করবো তারা কোত্থেকে ট্রেনিং নেয়, ওল্ডার যারা ক্রাফটসম্যান তাদের কাছ থেকে তারা ট্রেনিং নেয়, ট্রেনিংয়ের ধরন কেমন, অন দ্য জব ট্রেনিং পায় তারা। আচ্ছা, তারপর কিভাবে বানায় আমরা দেখব, তারা মোস্টলি ইউজ করে তাদের হ্যান্ড, দে ইউজ দেয়ার হ্যান্ড, দ্যাটস ওয়াই এদেরকে হ্যান্ডিক্রাফট বলা হয়। কি কি জিনিস বানায় এবার সেটাকে বর্ণনা করবে, কি কি জিনিস বানায়, কি কি আছে সেখানে। আমরা দেখবো ব্যাম্বু দিয়ে জিনিস বানানো হয়, ঠিক আছে, ব্যাম্বু মেড, কয়েন মেড, মেটাল হয়, উড হয়, হ্যাঁ, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট হয়, এই জিনিসগুলোই বানানো হয়। এরকম করে 3-4টা ফেজে 4-5 লাইনে লিখে ফেলবা, শেষ। রিলেশন বিটুইন ক্রাফট অ্যান্ড রুরাল লাইফ, হ্যাঁ ডেফিনেটলি ক্রাফট এবং রুরাল লাইফের রিলেশন আছে, কারণ বাংলাদেশ মোস্টলি এগ্রিকালচারাল, মোস্টলি এখনো মানুষ রুরাল, গ্রামেই থাকে। দ্যাটস ওয়াই আমরা দেখব এদের ক্রাফটের সাথে একটা আনাগোনা আছে, কেন, কারণ তাদের ডেইলি ইউজের জন্য, ডেইলি ইউসেজ, তারপরে হচ্ছে ট্রেড অ্যান্ড কমার্সের জন্য আমরা দেখব ইউজ হয়। আর কি কি হয়, আর হচ্ছে ওই যে অকেশনাল, ফেস্টিভ অর অন্যান্য যা যা আছে এগুলোর জন্য, অকেশনসের জন্য তারা ব্যবহার করে। এই জিনিসগুলোর সাথে আমরা দেখবো রিলেটেড। ইভালুয়েট দ্য নেচার অফ ক্রাফট, এই প্রশ্ন তোমাদের জন্য থাকলো, এটা তোমরা নিজেরা ব্যাখ্যা করবে, তোমাদের হাতে লেখার হাত বাড়বে এগুলাতে। ফ্লোচার্টের ক্ষেত্রে কি কি থাকতে পারে, ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ক্রাফটস, কি কি হয়, অনেকগুলা ক্যারেক্টারিস্টিক্স আছে, কারা বানায়, হু, কে কে নেয়, হোয়ার, দেখি জেনারেশনাল কিনা, হ্যাঁ জেনারেশনাল, ঠিক আছে, আর কি কি জিনিস, রুরাল এবং নেচারের সাথে তাদের কি সম্পর্ক, ঠিক আছে, এই জিনিসগুলো এগুলা বর্ণনা করবা। আর সামারি অ্যাজ ইউজুয়াল প্যারাফ্রেজ নিজেরা করার চেষ্টা করবা, না পারলে আমরা হচ্ছে তোমাদের প্র্যাকটিস শিট যেটা দিচ্ছি সেটাতেই দেয়া থাকবে, পড়ে নিলে নিজেদের আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। সো দিস ইজ দ্য থিংস আজকের ক্লাসের। যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন নেব, নাহলে শেষ করবো ইনশাআল্লাহ। খুবই সিম্পল একটা লেকচার, এখান থেকে যে কোনো বোর্ডে মানে বিগত বছর যেহেতু সিলেবাসে ছিল সেখান থেকেও তোমরা দেখবা যে কী কী আসছে, এবং তোমরাও দেখবা যে এখান থেকে তোমাদের ইনশাআল্লাহ অনেক কিছুই আসবে আশা করি। অনেক বছর ধরে সেটা শর্ট সিলেবাসের বাইরে ছিল, তো আমরা খুব একটা পড়তাম না, সো এই বছর আসার সম্ভাবনা 2600 আসবে, এবং তোমরা যারা 27 ব্যাচে তোমাদের অনেক বেশি আসবে ইনশাআল্লাহ। সো ভালো করে পড়ে ফেলবা ইনশাআল্লাহ, ইয়ার চেঞ্জেও থাকবে, এবং এরপরে যারা ক্লাস করবা তাদের তো ফাইনালে লাগবে, টেস্টেও লাগবে ইনশাআল্লাহ। সো যদি প্রশ্ন না থাকে শেষ করবো ইনশাআল্লাহ। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, পরের ক্লাসে দেখা হবে, তার আগ পর্যন্ত সবাইকে বিদায়, আসসালামু আলাইকুম।